কোনো ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট বলে কোনো টপিক নাই, এটা মাথায় রেখে পরীক্ষায় যাবি, তবেই মার্কস উঠবে, নাহলে উঠবে না। বাকি বই পড়ার দরকার নেই, আমি যেটা করেছি সেটা পর যথেষ্ট। 140 150 এমনি আসবে, শুধু ওইটুকু বললেই হবে। আগে বোর্ড দিই, তারপরে 1 বছর আমি খুব পড়বো, এই আকাশে গিয়ে পড়বো, এলেনে গিয়ে পড়বো, কোটায় গিয়ে পড়বো, আর আমি একদম ফটাফট হয়ে যাবে আমার 1 বছর জাস্ট পড়বো। এখন আমার কিচ্ছু দরকার নেই, এখন আমি বোর্ডটা নিয়ে পড়ি। তো এই জিনিসটা করিস না, ফলে তুই এই বছর চেষ্টা করলে তুই যদি নাও পারিস, তোর হয়তো একটা বছর এক্সট্রা ড্রপ যাবে। কিন্তু এখনই যদি ভেবে নিস ড্রপ দেবো, তাহলে কিন্তু মানে 3-4 বারের আগে হওয়ার চান্স খুব কম। অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস দেখবি, ডিরেক্ট ফর্মুলা ফেলা অঙ্কের থেকে থিওরি যেভাবে ডিডিউস করেছিস, যেভাবে থিওরিটা নামিয়েছিস, সেই প্রসেসে অঙ্কটা আসে। শুরু করা যাক। দেবদত্ত, টাইটেল কি? দেবদত্ত ব্যানার্জি নিটে পেয়েছে 617, আর ওটা কি শ্রেয়া স্যান্ডাল নিটে পেয়েছে 601। তো আজকে এরা তোদের সাথে ওদের নিজের অভিজ্ঞতা শেয়ার করতে চায়। তো আমি ডেকে পাঠিয়েছি যাতে তোদের কাজে লাগে বিষয়গুলো। এখানে তোদের যা যা প্রশ্ন আছে সেগুলো তোরা তার সঙ্গে আলোচনা করবি, এবং কোনো প্রবলেম থাকবে সেগুলো নিয়েও ডিসকাস করতে পারিস। আমি দিলাম সরাসরি ওদেরকে, আমি কথা বলে লাভ নেই। আমাকে চিনিস হয়তো অনেকে এখানে, মিশনে পড়েছি তো। আগের বছর আমি দিয়েছিলাম, সেখানে আমার হয়নি। এবছর আমি মানে ফার্স্ট ড্রপে পেয়েছি, সেকেন্ড ইয়ার অ্যাটেম্প্ট। তো এবার এসছে 617, র্যাঙ্ক 13,799। তো মানে এভাবেই আমি তারপরে বাকিটা বলছি তোদেরকে। আর আমার নাম শ্রেয়া সান্যাল, আমি বার্লো স্কুলে পড়তাম। আমিও আগের বছর দিয়েছিলাম নিট, আমি পাইনি। তো এবার 601 এসেছে, আর আমার র্যাঙ্ক হচ্ছে 20,303। তোরা কোশ্চেন কর, যে কোনো কারোর মানে যা যা প্রবলেম আছে তার উপরে কোশ্চেন কর কিছু। এরা কিছুই কোশ্চেন করবে না। গতবারে মানে গত যত আছে সববারের অভিজ্ঞতা থেকে এটাই বলতে পারবো, এরা চুপচাপ বসে থাকবে, কোনো কোশ্চেন করবে না। সেরকম তুই তোর মতো বলতে থাক। করবি কেউ কিছু কোশ্চেন? এবছর দিয়েছিস কে কে এখানে? না তুই বাদে, তোকে চিনি মানে সবাই কি রানিং 12? তো রানিং মানে এবছর কি ফার্স্ট অ্যাটেম্প দিয়েছো? আচ্ছা, কত এসছে মোটামুটি? কাছে নিয়েছে বল। কত এসছে? 420। তোর কত এসছে? ঠিক আছে। আর যদি মানে যে কোনো কাউকেই বলছি, ক্যাটাগরি র্যাঙ্ক হোক বা মানে ক্যাটাগরি হিসেবেও যাদের আছে, কিংবা জেনারেল ক্ষেত্রে সেটা আমি জানি 500+ যাদের আছে। আর ক্যাটাগরি অনুযায়ী যার যেমন আছে, যেমন এসসিতে ধরেন 472 কি 74 গেছিলো গত বছর লাস্ট। তো সেক্ষেত্রে ধরেন 400+ যাদের আছে, সেটা যাদের আছে তাদের ক্ষেত্রে খুব একটা প্রেশারাইজ না। কিন্তু তাদের নিচে যারা, তাদেরকে কিন্তু প্রচণ্ড হার্ডওয়ার্ক করতে হবে। সেক্ষেত্রে সেভাবেই মানে পড়াশোনাটা পার ডে 10 আওয়ার্স প্লাসের মিনিমাম নিয়ে যেতে হবে। খুব কম যাদের রিপিটারদের 400+ যাদের আছে, তারা তো 8 ঘন্টা 7 ঘন্টা হলেও চলে যাবে। কিন্তু যাদের 400-ও কম আছে ধরেন ক্যাটাগরিতে, বা জেনারেলে যাদের 500-র কম আছে, তাদের অবশ্যই সেটাকে 10 আওয়ার্স প্লাস লাগবে। নাহলে মানে যা কম্পিটিশান বাড়ছে প্রতি বছর, 619-এ যে র্যাঙ্ক ছিল তার থেকেও বেশি গেছে গতবার সামথিং। এবার এবারে 11,600+ গেছে, 623, মানে প্রায় অলমোস্ট 625 গেছে ওর র্যাঙ্কে, 6 নাম্বার করেছে। আমার যে মার্কসটা ছিল এটা 612-তে ছিল, এবছর সেটা 613, 617-তে এসছে। মানে সেইভাবে প্রতি বছর বাড়ছে। এবার যেটা 617, সামনের বছর সেটা 620+ যাবে। এই মেন্টালিটি নিয়ে পড়তে হবে। মানে 600 নাম্বারটা এখন আর সিকিউর বলা যাচ্ছে না। 620+ লাগবে জেনারেলের ক্ষেত্রে অবশ্যই। গত 2 বছর আগে 600 পেলে তুই শিওর ছিলি কলকাতার কোনো ভালো কলেজে পাবি, এটা 100% শিওর ছিলি, কলকাতার ভালো কলেজ। তাহলে এখন সেটা 620 আপ পেলে কলকাতার ভালো কলেজ, 620 নিচে গেলে কলকাতা থেকে ছিটকে যাবি। ইভেন আমার যেটা আছে ন্যাশনালের থেকে গতবার জায়গা ছিল, তার থেকে মাত্র 400+ আছে। এবার যদি আমার আপ ডাউন করে, আমার সেটা ঠাকুরদেরকেও নামতে পারে। তো
তো সেক্ষেত্রে মানে ওই জন্য বলছি 620 ক্লাস না গেলে ওটার ক্ষেত্রে অলমোস্ট 70 বছর থেকে ইম্পসিবল হয়ে যাবে প্রত্যেকের ক্ষেত্রে। 620 ফর্মুলাটা একটু ওদেরকে বলে দিবি। আচ্ছা, তো এবার এর পরের বছর তো সম্ভবত মে মাসেই পরীক্ষা হবে, তো সময় হাতে খুব কম আছে, সেই জন্য মানে যেটাই পড়বি বা যাই করবি সেটাকে খুব স্ট্রাকচার্ড ওয়েতে এখন থেকেই ঠিক করে নেওয়া দরকার। কারণ অনেক কিছু করব, অনেক বই করে নেব, এই ধরনের ভাবনা চিন্তা যদি রাখিস তাহলে মেয়ের মধ্যে কিন্তু শেষ করতে পারবি না। কারণ এখন যদি পড়িসও, লাস্টে গিয়ে দেখবি যে অনেক কিছুই চ্যাপ্টার আছে যেগুলো ভুলে যাচ্ছিস বা ঠিক করে তৈরি হয়ে নেই। তো সেই জন্য যা যা পড়বি, মানে লাস্ট মান্থে যা যা পড়বি সেগুলো এখন থেকেই রেডি করতে শুরু কর। নোট হোক বা যাই হোক, বই থেকে তুই যদি এনসিইআরটি থেকে কিছু পড়িস, কী কী পড়বি, কেমিস্ট্রি আন্ডারলাইন করে রাখ, সব আগে থেকেই করে রাখ। কারণ লাস্টে গিয়ে তোকে রিভিশন দিতেই হবে, এখন যতই পড় না কেন লাস্টে গিয়ে সব ভুলবি। তো সেই জন্য ওগুলো সব তৈরি করে রাখাটা দরকার, কারণ পুরোটা স্যার গত বছর যেরকম মানে কিছু কোশ্চেন অটোমেটিক্যালি বোর্ডে লিখে দিয়েছিল, তো আমি স্যারকে একটু বলছি যে কয়েকটা কোশ্চেন যদি স্যার লিখে বোর্ডে, আমি তাহলে পয়েন্ট ধরে ডিসকাস করতে আরও সুবিধা হয় আমার। তোদের জিজ্ঞাসা কোন জিনিসগুলো, কিছু পয়েন্ট আছে কিছু? তোরা যদি ডিরেক্ট করিস তো কর, নাহলে স্যার কিছু বোর্ডে লিখবে, আমি সেই পয়েন্ট ধরে প্রত্যেকটা বলতে পারবো। বল। অর্গানিক কোন বই থেকে পড়ে সেটা ডিপেন্ডেন্ট। অর্গানিক কেমিস্ট্রি আর ফিজিক্যাল, ফিজিক্যাল কেমিস্ট্রি আর ইনঅর্গানিক তো সব মুখস্থ করে, কিন্তু লাস্টে বিপদ করে ইনঅর্গানিক, লাস্টে বিপদ আনে ইনঅর্গানিক, তিনটাই বলতে হবে। সবই তো চলে আসছে, লেখার কি দরকার? সি ফিজিক্স ব্যাচে এসে কেমিস্ট্রি জ্ঞান বল না, সব লাগবে। মালদা স্টুডেন্টের আমি যতদূর দেখেছি কেমিস্ট্রি সবচেয়ে মেন প্রবলেম হয়ে যায়, এটা একটা কমন প্রবলেম কেমিস্ট্রি। অগ্নিবোধা বলেছিল, অগ্নিবোধারও কেমিস্ট্রি। সবারই কেমিস্ট্রি প্রবলেমই থাকে। অর্গানিক কেমিস্ট্রির ব্যাপারটা মেন হচ্ছে আমাদের 11-12-এ 90%, স্যার এটা আমি কোনো স্যারকে ছোটো বা বড়ো করে বলছি না, 90% স্যার ছায়ার বইকে ফলো করায়। কে কে ছায়ার বই ফলো করিস না বল তাকে, তুই করিস না, আর কেউ ছায়া ফলো করিস, এবার কে কে, বাকিটা সবাই করিস। প্রবলেমটা এখানটায়। অর্গানিক কেমিস্ট্রি ছায়ার বইয়ে যেটা আছে ওটা একটা মহাসমুদ্র, লাগবে আমার ওখান থেকে মাত্র 1 মগ জল। এনসিইআরটিতে ওটা দেওয়া আছে। নিটের কোশ্চেন 99% আসবে ওখান থেকে, 100%ই আসবে। ওখানের প্রতিটা ওয়ার্ড, প্রতিটা লাইন, প্রতিটা সেন্টেন্স, প্রতিটা শব্দ আলাদা করে মনে রাখতে হবে। অর্গানিকে এমন আছে কিছু ছক আছে, যেমন ওই যে বিউটেনের আর পেন্টেনের একটা বয়লিং পয়েন্টের একটা চেঞ্জ ছিল, ওটা নর্মালি কেউ ভাববে না, কিন্তু কিছু মক টেস্টে দেয় বা নিজেকে ওটাকে ভেবে বার করতে হবে যে ওখানে হয়তো এক্সেপশনাল কিছু ছক দেওয়া আছে, ছকের মধ্যে ওটা লেখা নাই, ওই ছকের বয়লিং পয়েন্ট চেঞ্জিং আছে। কোশ্চেনটা যদি ওখান থেকে করে যে ঘুরিয়ে ট্রেন্ডিং অফ বয়লিং পয়েন্ট, গত বছর 21 সালে একটা কোশ্চেন এসেছিলো যেটা RX করে নর্মাল মানে অ্যালকিল গ্রুপ দিয়ে করা ছিল এনসিইআরটিতে। গত বছর কোশ্চেনটা আছে মিথাইল গ্রুপ দিয়ে, যেটা হ্যালো অ্যালকেনে ছিল। হ্যালো অ্যালকেনে মেবি ওই বন্ডিং ডিসোসিয়েশন এনার্জি বা ওই টাইপের কিছু দিয়ে ছিল, ওটা RX দিয়ে করা ছিল। এই ব্যাপারগুলোকে ভাবতে হবে প্রত্যেকে, যেটা বলছে ওই ব্যাপারগুলো মানে পয়েন্ট ধরে ঢোকার যদি না এনসিইআরটিতে ক্ষমতা থাকে, তাহলে অর্গানিক রেডি হওয়া কোনো দিন পসিবল না, কোনো দিনও পসিবল না। এনসিইআরটিতে পুরো গ্রিপ রাখতে হবে হাতের। তুই কিছু বল। অর্গানিকটা তো বললোই, এনসিইআরটিটাই মেন ফোকাস করে পড়তে হবে। আর ছায়াটাতে অনেক কিছু আছে, অনেক কিছু
অনেক দিন ধরে মনে রাখা সম্ভব না। এখন পড়লি, ধর কালকে একটা স্যারের পরীক্ষা আছে, আজকে পড়ে গেলি, ভালো নাম্বার পেয়ে গেলি, বা ধর কোনো মক টেস্টই দিলি, ঠিক আছে, মক টেস্টে ভালো নাম্বার পেয়ে গেলি, সেটা হয়ে যাবে, তুই কালকে পড়লি আজকে মনে থাকবে। কিন্তু তোকে এটা মে মাস অবধি মনে রাখতে হবে। সেই জন্য এমন কিছুই পড়া উচিত যেটা তুই মনে রাখতে পারবি লাস্ট অবধি। ছায়ার বইতে বাট ওটা অসম্ভব, মনে রাখা সম্ভব না। আর এনসিআরটিতে যেগুলো আছে মানে হুবহু তোকে তুলে, লাইন তুলে প্রশ্ন দেবে, তুই যেটা দেখেছিস চোখে বইতে তোকে সেটাই দেবে। তো সেটা করলে তো রিকল করতে অনেক সুবিধা হবে। তো অর্গানিকটা তো অবশ্যই এনসিআরটি থেকেই পড়তে হবে। আর অর্গানিকের ক্ষেত্রে একটা সবার মধ্যে দেখি যে অর্গানিক খুব বেশি বুঝতে হবে এবং প্রচুর কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে। এটা একটা সবার মধ্যে মেন্টালিটি থাকে, অনেকে এমএস চৌহান করে, ওপি টান্ডন করে, অনেক কিছু করে। তো আমার মনে হয় অতটা প্র্যাকটিস অর্গানিকের ক্ষেত্রে না করে বেশি করে পড়লে বেশি ভালো হবে। মক টেস্ট যত দিবি, মক টেস্টে যেটুকু প্র্যাকটিস হবে ওটুকুই এনাফ। মানে একদম একটা বই খুলে বসে গেলাম করতে, 100টা করে 200টা করে প্রবলেম, তার দরকার নেই। মেনলি বইটা ভালো করে পড়বি, ওটাই বেশি দরকার। দেখবি মক টেস্টে মানে আকাশ দে, এলেন দে, এখন দেখ অনেক সময় মক টেস্টে কিছু কিছু জিনিস দেয় যেগুলো বইতে নেই। বিশেষ করে জিওসি থেকে এমন কিছু দেবেই যেটা বইতে নেই, মানে ওটা তোর নিজের পক্ষে করা সম্ভব না। ওগুলো নিয়ে বেশি মাথা ঘামাবি না, যেগুলো তোর এনসিআরটিতে আছে সেগুলোই কর। নিটে তুই পেরে যাবি, মক টেস্টে পার বা না পার। ইনফ্যাক্ট মক টেস্টে যদি নাও পারিস তাহলেও তোর এই এনসিআরটি দিয়েও একটা সার্টেন লেভেল অবধি নাম্বার কিন্তু 140 150 কিন্তু আরামসে উঠে যাবে। তারপরে হয়তো দেখবি 2-3টা প্রশ্ন আসবে যেগুলো পারছিস না, যেগুলো অনেক হাই লেভেলের, ওগুলো ছেড়ে দিবি, কারণ তোর নিটে ওগুলো আসবে না। আর যদি আসেও 2টো প্রশ্ন ছেড়ে দিবি, তাতে কোনো নাম্বার কমবে না। মানে 720 পেতে হবে সবাইকে এরকম তো মানে নেই। ও যেটা বললো অর্গানিকে আরেকটা ব্যাপার আছে, অনেকে করে যেটা মেকানিজম, অত্যন্ত ফোকাস করে মেকানিজমে, লাগবে না। 2-3টে মেকানিজম ছাড়া কোনোদিন কোথাও মেকানিজম দেয় না। এক হচ্ছে অ্যালডোল কনডেনসেশন, ক্যানিজারও কিছু জায়গায় দেয়, ওজোনোলাইসিস, এগুলো নিটে দেয়। এর বাইরে কোনোদিন আমি দেখিনি। মানে প্রিভিয়াস 35 ইয়ার্সের দেখবি, হ্যাঁ মার্কনিকভ দেয় কখনো কখনো, অ্যান্টি মার্কনিকভ একসাথেই দেয় অনেক সময়। এর বাইরে মেকানিজম লাগে না, কোনোদিন দেখিনি। মানে বহু থাকে ওই যেমন ধর কি আছে যেটা ওই কি জানো, গ্রিটনারের মেকানিজম দিয়ে তাও অল্প স্বল্প মাঝে সাথে ওটা বইয়ে পেয়ে যাবে। তারপরে ওই এইচজি দিয়ে কি একটা ছিল, আরে হ্যাঁ, এইগুলো মানে খুব প্রবলেম করে, এগুলো খুব প্রবলেম করে। এগুলো দিয়ে মনে হয় যে মেকানিজম আসবে, এই আসবে, সেই আসবে। অনেক স্যার শেখায়, অনেক অনলাইনেও শেখায়, আলটিমেটলি লাগে না। কি দরকার? আমার যেটা লাগবে না ওটা আমি কেন মাথা ঘামাতে যাব? যেটা লাগবে আমি সেটাই ফোকাস করবো মোর। আমার ওজোনোলাইসিস থেকে কোশ্চেন আসছে, আমি যেটা এনসিআরটিতে আছে 5বার ওই ওজোনোলাইসিসটা প্র্যাকটিস করব। আমার দরকার নেই ওজোনোলাইসিসের অ্যাডভান্সের কোনো কোশ্চেন করে সেটার মেকানিজম জানার, কোনো দরকার নাই। এবার তারপর একটা শুরু করবো। টার্গেট যদি নিট হয় তাহলে ফোকাসটা শুধু নিটের প্রতি করা উচিত। যেটা টার্গেট সেটাতে ফোকাস কর, সেটাতে যেটুকু লাগবে সেইটুকু কর। ওই যে আমি এটা তোদের করাতে গিয়ে আমি করেছিলাম, 2-3টা অঙ্ক ইয়েতে ছিল, ওই যে তোর প্রবলেমটা, 2টো অঙ্ক ছিল তোর ইয়েতে, কি বলে ওটা চ্যাপ্টারটা, এনএলএম-এ 2টো অঙ্ক বাকি দিয়েছিলাম, কোনো দরকার নেই এটা করার। কারণ ওটা মানে নিটের ক্ষেত্রে অঙ্ক না, ফালতু ওটা নেই কেন থাকবে। আর এই যে করায় ইসি ওয়ানটা ম্যাথমেটিক্যাল বুক, ওটা ওটা সবাই করে, ঠিক আছে। ওর চাইতে ভালো বই সেনগেজ, কারণ ওখানটা কনসেপচুয়াল কোশ্চেন থাকে, ঠিক আছে। আচ্ছা, একটা কথা পরে তুই আলোচনা করিস ওদের সাথে, সেটা হলো পরীক্ষার ব্যাপার। কারণ আগের বছর তোর পরীক্ষা নিয়ে ধারণা আলাদা ছিল, আর এবছর তোর ধারণাটা পাল্টেছে। মনে পড়ে আগের বছর তুই তো বাড়িতে আমাকে একটা কথা বলেছিলি, পরীক্ষা দিয়ে কনফিডেন্স কমে যাচ্ছে, তাই একজনকে বলে দাদা বলেছে পরীক্ষা দিতে হবে না। আর এবছর সেই ধারণাটা পুরোপুরি 180 ডিগ্রি উল্টে গেছে, তাই না? ওটা লাস্টে বলবি, অবশ্যই এটা বলা দরকার। এবার অর্গানিক আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, অর্গানিকের মানে অর্গানিক না, অল ওভার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। আমি একটা বইয়ের কথা শুনেছি, আমার কাছে নাই বইটা, যে বইটায় ধর এনসিআরটির একটা লাইন অথবা একটা প্যারাগ্রাফ আছে, দিয়ে সেই প্যারাগ্রাফের উপর কিছু কি কি কোশ্চেন আছে সেই বইটাই আছে। কোন বই ওটা? এমটিজি? তো এমটিজিতে তো আছে কি না, এমটিজি না বলে এর ফিঙ্গার টিপসটা যদি কিনিস বায়োলজি আর কেমিস্ট্রির ক্ষেত্রে,
যেহেতু ওখানে এনসিআরটি পড়তে হয়, তাহলে এনসিআরটি পড়লি ওই রিলেটেড কি কি কোশ্চেন আছে তুই ওখানে সলভ করলে সেটা তোর তোর এনসিআরটি পড়াটাকে কতটা ভালো হলো সেটা তোর কাজে লাগবে। এনসিআরটি শুধু পড়লে হবে না, সেটা তো অঙ্ক করতে হবে, কিছু অঙ্ক ওখানে তো তোর প্রবলেম সলভ করতে হবে না, সেক্ষেত্রে ফিঙ্গার টিপস বইটা কাজে লাগবে। ইনফ্যাক্টের কথা যেটা অর্গানিকে বললাম বা আকাশকে বলবো, ইনঅর্গানিকেও যে অ্যাডভান্সের কেউ আছে টার্গেট অ্যাডভান্স কি মেন্স এনসিআরটি দিয়ে চলে যায়, আরাম করে চলে যায়। কারণ আমার আমার নিজের এক্সপিরিয়েন্স বলছে ম্যাথ ছাড়া আমার 96% আছে, 96.4 সামথিং আছে। তো ওটা আমি ম্যাথ একটাও করিনি, তো ম্যাথ ছাড়া 96% পাওয়া যায়, শুধুমাত্র কেমিস্ট্রি এনসিআরটি পড়ে গেল। আমারও সেম, আমিও ম্যাথে 0 পেয়েছিলাম। ম্যাথে আমিও 0 পেয়েছিলাম ম্যাথে, আমারও 96.3 আছে। তো ওই ফিজিক্স আর কেমিস্ট্রি দিয়েই হয়ে যায় ওটা। যাই হোক, মানে এনসিআরটি দিয়ে কেমিস্ট্রি পুরোটাই হয়ে যাবে। আর আর কি বলবো, ফিজিক্যালে অঙ্কগুলো তো করবি, কিন্তু এনসিআরটিটাতে ধর একটা থার্মোডাইনামিক্সেরই চ্যাপ্টার হবে, 30-40 পাতার চ্যাপ্টার। অত বড় চ্যাপ্টার তোর পক্ষে মানে পরীক্ষার আগে তো ছেড়েই দিলাম, এখনো পড়া সম্ভব না। এখনো যদি পড়তে যাস তোর মনে হবে তোর সময় নষ্ট হচ্ছে। সেগুলোকে দাগিয়ে রাখবি যাতে তুই পরীক্ষার আগে 1 মাস ওটা পড়তে পারিস। কারণ পরীক্ষার আগে তুই যদি 1 মাস ওটা ওই জাস্ট আন্ডারলাইন জায়গাগুলো দেখে নিতে পারিস, তোর এমনি কনফিডেন্স চলে আসবে আর পরীক্ষাটা ভালো হবে। আর তুই এখন যতই তুই কোনো কিছু যদি না রাখি করতে যাস না, তোকে না ভালো লাগতো না। এই জন্য আমি বইয়ের মধ্যে দাগিয়ে রাখতাম। অ্যাটলিস্ট দাগিয়ে রাখবি। দাগিয়ে যদি না রাখিস তাহলে এখন তুই যদি যতই পড় না কেন কোনো লাভ নেই, তুই আলটিমেটলি ভুলে যাবি। তো ওটা খুব ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস বলবো যে ইলেকট্রোকেমিস্ট্রি, থার্মোডাইনামিক্স, ইকুইলিব্রিয়াম, এই চ্যাপ্টারগুলো কিন্তু খুব ভোলাটাইল। এগুলো কিন্তু একদম মানে কনসেপ্ট খুব তাড়াতাড়ি, মানে তুই ধর খুব ভালো করে পড়লি, অঙ্কও করলি, পারলি, 1 মাস করবি না, 1 মাস পরে করতে গেলে তুই ভুলে যাবি। সেই জন্য ফর্মুলাগুলোকে রোজ, মানে রোজ বলতে মোটামুটি মাঝে মাঝে দেখবি। ফর্মুলা দেখলেও তোর লাভ হবে না, কনসেপ্টগুলো মাঝে মাঝে রিভিশন দিবি, না হলে কিন্তু এই চ্যাপ্টারগুলো ভুলে যাবি। সে যতই বোঝার চ্যাপ্টার হোক না কেন, রেগুলার যদি এগুলো না দেখি সেগুলো কিন্তু মাথা থেকে বেরিয়ে যায়। কার কার মনে হয় বুঝে মনে রেখে দিতে পারবো, একবার বুঝে মনে রেখে দিব, কেউ আছে? একবার বা দুবার বুঝবো, বুঝে মনে রেখে দিব। আগের বার আমি ফিজিক্সে এই ভুলটা করেছিলাম, বুঝেছিলাম, রিভিশন দেইনি, তারপরে পরীক্ষা হলে গিয়ে দেখলাম সবটা উড়ে গেছে মাথা থেকে, ঠিকঠাক রিভিশন হয়নি, সম্পূর্ণটা উড়ে গেছে। কারণ আমি বুঝেছিলাম, প্র্যাকটিস করিনি বা সেটাকে অ্যাপ্লাই করা শিখিয়েছি, খালি বুঝেছিলাম। অতএব রিভিশনটা মাল্টিপল টাইম দিতে হবে, অ্যাটলিস্ট 4 থেকে 5 বার, যে কোনো জিনিস, সে বায়োলজি হোক, কেমিস্ট্রি হোক, ফিজিক্স হোক, যে কোনো চ্যাপ্টার, যে কোনো যে কোনো চারবার এরকম কিছু হবে না, কিচ্ছু হবে না, কিছুই মনে থাকবে না। সেই জন্য যে অঙ্কগুলো ভুল যাচ্ছে বা যেগুলো তোর মনে হচ্ছে এই জিনিসটা আমার ভুল যায়, এটা আমার বুঝতে অসুবিধা হয়, সেগুলোকে আলাদা করে রাখ। যেগুলো পারছিস সেটা ঠিক আছে, কিন্তু যেগুলো অনেকক্ষণ টাইম লাগলো করতে, যেগুলো করতে অনেক টাইম লাগছে অঙ্ক, বা একটা অঙ্ক হয়তো 20 মিনিট ধরে ট্রাই করে পারলি, সেটাও তুই দেখবি 2 মাস পরে যখন করতে যাবি মনে পড়বে না। মানে তখন হয়তো তুই 20 মিনিট ধরে ট্রাই করেছিস তাই মনে পড়েছে। তাই সেই জিনিসগুলোকে আলাদা করে রাখাটা, অ্যাটলিস্ট আর কিছু না কর, বইতে একটা মার্কার দিয়ে অন্তত ওই অঙ্কগুলোকে দাগিয়ে রাখ। কিছু না হলে অ্যাটলিস্ট সলিউশনই দেখে নিস, তাও চলবে, কিন্তু অ্যাটলিস্ট আইডেন্টিফাই করে রাখ। লাস্ট মান্থে কিন্তু ওগুলো দেখতে লাগবে, না হলে পারবি না। আর কারোর কোনো ফিজিক্যালের উপর কোনো প্রবলেম আছে? আর প্র্যাকটিস করতে হবে, কিন্তু ফিজিক্যালের যে ক্যালকুলেটিভ পার্ট, প্র্যাকটিস পার্ট, পার ডে চেষ্টা করবি 10টা করে অন্তত প্র্যাকটিস করার। গড়ে হ্যাঁ, কোনো দিন তুই 15টা করলি, তারপরে দিন 5টা কর, কিন্তু গড়ে 10টা প্র্যাকটিস না করতে পারলে মানে সেটার হ্যাবিচুয়েশনটা আসে না, যে যেটা পরীক্ষা হলে খুব স্পিডে নামিয়ে দেওয়া যাবে। আচ্ছা, ফিজিক্সের ক্যালকুলেশনের ক্ষেত্রে যেমন ফিজিক্সের কোশ্চেন যেহেতু জানি সেই হিসাবে বলি, সংখ্যাগুলো এমন কিছু দেয় না যেটার জন্য ক্যালকুলেটরের দরকার পড়ে। কেমিস্ট্রিতে ফিজিক্যালের যে অঙ্কগুলো থাকে
সেখানে ক্যালকুলেশনটা কেমন হয়, মানে সংখ্যাগুলো কেমন থাকে, মানে সেগুলোকে মুখোমুখি করা যায় নাকি অ্যাপ্রক্সিমেট করতে হয়, এই ব্যাপারে কিছু বলবি? দেখেন, এটা দু রকম আছে। যেমন এবারের কোশ্চেনে সেরকম কোনো সংখ্যা ছিল না যেটা অ্যাপ্রক্সিমেশন লাগবে। তো গতবারে দুটো কোশ্চেন ছিল অ্যাপ্রক্সিমেশন লাগবে এক। আর ঋতিক স্যারকে যদি তোরা ফলো করিস না, কিছুটা সুবিধা পাবি। ফিজিক্স ওয়ালার যে ঋতিক স্যার আছে কেমিস্ট্রি ফিজিক্যালের, কারণ অ্যাপ্রক্সিমেশনটা কীভাবে করতে হয় সেটার আইডিয়া দিয়ে দেয়। যেমন মানে রাহুলস লয়ের ওখানে আসে যে মানে বাষ্পচাপ যেটা নির্ণয়ের ক্ষেত্রে কোন দিকে বাষ্পচাপ হওয়ার চান্সটা বেশি। ধর একটা আছে যে সেখানে হয়তো 200 একটা আছে, আর একটা অপশান আছে ধর 160। এবার মাঝামাঝি যদি 190 থাকে মেন কোনো একটা পিওর ইসের বাষ্পচাপ, তাহলে টোটালটা 200 আসবে 100%। কারণ ওই যে ট্রিক্সগুলো যেগুলো দেয় ঋতিক স্যার, ওগুলো খুব এফেক্টিভ হয়। এটা আমি দেখেছি পরীক্ষা হলে বেশ কিছু জায়গায় মক টেস্টে এবং মেন পরীক্ষাতেও দু একটা অ্যাপ্লাই করা যায়। ওই জন্য বলবো একটু ফলো করে ঋতিক স্যারকে পারলে। আর প্র্যাকটিসটা করতে হবে। কিছু জায়গায় অ্যাপ্রক্সিমেশন লাগে, মক টেস্টেও লাগে। মক টেস্টে তো 100% লাগে, কারণ মক টেস্টে অনেক মানে আজে বাজে কোশ্চেন করে। ওরকম করে 100 পয়েন্টে 1, 100 পয়েন্ট 2, 100 পয়েন্টে 1, 1 এরকম করে লাগে, কিছু অ্যাপ্রক্সিমেশন লাগে। না, পরীক্ষা হলে যোগ বিয়োগ গুণ ভাগ কতটা করতে হয়? না, ওটা খুব খুব ভয়ঙ্কর কিছু মেন নিতে দেয় না, কিন্তু মক টেস্টটা দেয়, প্রচুর উল্টোপাল্টা দেয়। যোগ বিয়োগ গুণভাগ মানে 4-5 লাইন 6 লাইনও নেমে যায়, এরকম সময় দেয় কিছু সময়। তার মানে মক টেস্টের যোগ বিয়োগ গুণ ভাগ থেকে ভয় পাস না। নিটের কোশ্চেন কিন্তু সেরকম যোগ বিয়োগ গুণ ভাগের থাকে না। অঙ্কে কি আছে, যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়া তো কিছু নাই। তো শিখতে হবে ওটাই ভালো মতো। এবার সেটা নির্ভুলভাবে কতটা করতে পারছি সেটাই ফ্যাক্টর। কিন্তু মক টেস্ট যদি দিয়ে কনফিডেন্স না পাস, ওখানে নাম্বার উঠিয়ে যদি কনফিডেন্স না পাস, তাহলে কিন্তু নিট ভালো হবে না 100%। কারণ সেখানে কিন্তু তোকে মোরাল ডাউন করবে। অথবা ওটাকে সেভাবে প্র্যাকটিস করে এমনভাবে গ্রিপ রাখবি যেন মেন নিটে গিয়ে আমার কোনো প্রবলেম না হয়। আমি আগের বছর 543 পেয়েছিলাম। তো আমি ধর প্রথম যে মক টেস্টটা দিয়েছিলাম আগের বছর আমি চান্স পাইনি, কিন্তু আমি প্রথম যে মক টেস্টটা দিয়েছিলাম ওটাতে আমার নাম্বার এসেছিল 279। সেখান থেকে আমি কিন্তু আসল নিটে 543 পেয়েছি। ফলে মক টেস্টের নাম্বার দিয়ে কিন্তু মানে এই বছর তো তাও প্রথম দিক থেকেই মোটামুটি ভালো, অতটা খারাপ আসতো না। কিন্তু 279 থেকে যদি 543 টানা যায়, তার উপরেও আমার 30 নম্বর ওএমআর গেছিল। তো সেটা যদি টানা যায় তাহলে কিন্তু মানে 300 350 যারা পাচ্ছিস, 400 পাচ্ছিস, ডিমোটিভেটেড হওয়ার কোনো কারণই নেই। কারণ মানে জাস্ট ঠিক জিনিসটা যদি পড়তে শুরু করিস, নাম্বারটা উঠে যাবে। অনেক সময় হয় যে কোনো কারণে কোশ্চেনের জন্য ভুলভাল কারণে মার্কস কম আসে আমাদের। ইনফ্যাক্ট আমার এটা হতো, আমি ফিজিক্স ওয়ালার মক টেস্টগুলো দিতাম, ওখানে আমার খুবই কম নাম্বার আসতো, 480, 490, খুব টায় চেষ্টা করলে 510, 520 এরকম আসতো। আমার ওখানে 5.5 বেশি কোনোদিন আমি একবার একটু যাই হোক, তো সেই জন্য মক টেস্টের নাম্বারটা নিয়ে যে মক টেস্ট আমার কম আসছে মানে আমার নিতে এটা আসবে, এটা কিন্তু হয় না। আর কোনো কিছু ফিজিক্যালের উপর কোশ্চেন? সব থেকে আতঙ্ক এখনো আমি ওই নামটা শুনলে আতঙ্ক হচ্ছে আমার। ইনঅর্গানিক যত পড়বি তার থেকে বেশি পড়বি। জিতু ভাই ওই জন্য বলেছিল ইনঅর্গানিককে ছেড়ে দাও। ইনঅর্গানিক মানে এক্সেপশন, ওটাকে ছেড়ে দাও। বিশেষ করে ব্লক কেমিস্ট্রি এত ভোলাটাইল, মানে সকালে পড়বে বিকালেও দেখবে অর্ধেকের বেশি জিনিস মনে আসছে না। তার থেকেও ডেঞ্জারাস হচ্ছে ব্লক কেমিস্ট্রির মধ্যেও ডেঞ্জারাস হচ্ছে ডিএফ ব্লক আর ডিআরএফ ব্লক। এনসিআরটিতে এমন ভাষায় লেখা, ভাষা বোঝা যায় না, প্রবলেম করে। প্রবলেম বলিস না, সলিউশন বল। এবার সেটা হচ্ছে প্রথম কথা, ডিএফ ব্লকের কিছু মানে কনসেপশন থাকে, ওগুলোকে দেখতে হবে আলাদা করে আগে। সেই কনসেপশনগুলো যদি রেডি করা যায় তাহলে এমনি হয়ে যাবে 70%। সেটা মানে বিভিন্ন ইনস্টিটিউটের ক্র্যাশ কোর্স যেগুলো আছে ওগুলোতে বেশ কিছু স্যার ডিএফ ব্লকটাকে ভালোভাবে পড়ায়, যথেষ্ট ভালোভাবে ডিএফ ব্লক পড়িয়েছে। কি বেশ, যেমন দাদিজ স্যার মনে হয়, সে ফিজিক্স ওয়ালাতে মোহিত দাদিজ বলে একজন স্যার আছেন, ওনার ডিএফ ব্লকটা যথেষ্ট ভালো। যে না, যেটা আমরা নিয়েছিলাম তখন, না যেই না, হ্যাঁ হতে পারে আমার তাহলে খেলা। ও অমিতাভ স্যার, না যেইতে ছিল অমিতাভ স্যার,
আমি দাদিচের কথা বলছি। অমিতাভ বচ্চন হচ্ছে ইনঅর্গানিকের বেস্ট লোক, কিন্তু উনি যেই মানে ডিপার্টমেন্টে থাকে, তো কিছু জায়গায় যে এই জিনিস ফলো করতে পারিস, খারাপ না। আর তার সাথে ইনঅর্গানিককে প্রতিটা লাইনকে দাগিয়ে পড়তে হবে। প্রথমে পেন দিয়ে একবার দাগাবি, তারপর আরেকটা পেন দিয়ে আরেকবার দাগাবি, একবার কালারিং করবি, এই করে করে মানে যতবার পড়বি ততবার দাগাবি, তাহলে ব্রেনে থাকবে, না হলে কিন্তু থাকবে না, ও বেরিয়ে যাবে। আর না দাগালে তোর ব্রেন ওটাকে তোর চোখের সাথে ক্যাপচার করে নিতে হবে যে আমার চোখ সেট আছে কিনা ওইখানে। আর একটা করতে পারিস, সেটা হচ্ছে লাস্টে, ওটা এখন না, এখন করলে পড়ার এনার্জি থাকবে না, সেটা ভিটি স্যার এখন করা না। আমরা ওই নোটগুলো যদি বার করতে পারি, ভিটি স্যারের যে টেলিগ্রামে, আগের টেলিগ্রামে কিছু নোট ছিল, একদম ডিরেক্ট কোশ্চেন ধরে ধরে, ওখানে প্রতিটা এনসিইআরটি লাইনকে কভার আছে মোস্ট অফ দেম। হ্যাঁ, তাই বলে এখন মানে 99% আছে, 1% নাও থাকতে পারে, সেটা তো এখন বলা সম্ভব না। ওগুলোকে ধরে ফলো করবে, ওই কোশ্চেনগুলো থেকে অনেক সময় ডিরেক্ট কোশ্চেন আসতে পারে, আমরা নিজেরা সেটা দেখেছি, এসছে। ভিটি স্যারের নোট যথেষ্ট এফেক্টিভ, কিন্তু ওটা এখন না, এখন পড়লে কিন্তু মেন পড়া থেকে সরে যাবে, ফোকাস সরে যাবে। এখন এনসিইআরটিকে 3 থেকে 4 বার বা 5 বার পারলে খুব ভালো হয়, পড়। তারপরে লাস্ট ওই পরীক্ষা শুরুর 20-25 দিন বা ওই 35-40 দিন খুব জোর আগে থেকে ওটা পড়া শুরু কর। কিন্তু আবার এটা না 10 দিন আগে শুরু করবি। আমরা যেটা ভুল করেছিলাম, একটা গ্রুপ আমরা 10 দিন আগে শুরু করেছিলাম, লাস্টটা টানতে না পারে প্যানিক অ্যাটাক করেছিল আমাদের। ওই জন্য ওই ভুলটা কোনোভাবেই করবি না। ইনঅর্গানিক 10 দিন আগে যেন আমার সব রেডি হয়ে গেছে, যা হয়নি হয়নি, যেটা হয়নি সেটা হয়নি, সেটা আর হবেও না। পরীক্ষার যদি আমার তো 30 তারিখে পরীক্ষা থাকে, তাহলে আমার 20 তারিখে আমার যেন সমস্ত কিছু রেডি থাকে। যদি না হয়, ধরলাম একটা গ্রুপ হয়নি, ওটা আর হবে না, কারণ ওটা করতে গেলে আমার বাকি 5টা গ্রুপ মিস করব আমি। ওকে, একটা কোশ্চেন আসবে তো দরকার নেই আমার 45টায় 44টা করবো, আমার 45টায় 44টা করবো, আমার কেন ওই একটা কোশ্চেনের জন্য মাথা ঘামাবো? ওইভাবে ভাববি। একটা কোশ্চেন করতে গিয়ে প্যানিক অ্যাটাক করে আরও 5টা কোশ্চেন মিস হয়। কতবার হয়েছিল এটা আমার ফিজিক্সের এবং কেমিস্ট্রিতেও কিছু জায়গায় হয়েছিল, একটা কোশ্চেনে আমি পারিনি, পরপর 5টা কোশ্চেন ভুল করেছি। এই ভুলটা করিস না, সবাইকে বলছি এই ভুলটা করিস না প্লিজ। আরেকটা জিনিস, সেটা হচ্ছে মানে এনসিইআরটি খুঁটিয়ে পড়তে হবে ইনঅর্গানিকের জন্য, ওটা তো বললাম, কিন্তু কতটা খুঁটিয়ে পড়তে হবে মানে, আচ্ছা মানে কতটা খুঁটিয়ে পড়তে হবে, কারণ দেখ এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। কারোর কাছে জাস্ট একটু পড়ে নিলাম, মেন মেন জিনিসগুলো মনে থাকলো, যেগুলো খুব কমন টপিক সেগুলো মনে থাকলো, সেটাতেই মনে হয় যে হ্যাঁ আমার পড়া হয়ে গেছে, এরকম কিন্তু না। PCL3, PCL5, এদের একটা বোধহয় হোয়াইট পাউডার আর একটা হচ্ছে ইয়েলোই সলিড বোধহয়, এরকম কিছু একটা আছে। এগুলোও কিন্তু পরীক্ষায় দিতে পারে, কোনো ঠিক নেই। আগের বছর দিয়েছিল যে কোন আর্গান নাকে আর্গান তোর ইসে স্পেয়ারিংলি সলিউবেল নাকি খুব ভালোভাবে সলিউবেল হয়, এরকম প্রশ্ন দিতে পারে, কোনো এদের ঠিক নেই। ইনফ্যাক্ট আরেকটা প্রশ্ন বলছি, এটা অ্যামিনে আছে, সেটা হচ্ছে এপিনেফ্রিন নরএপিনেফ্রিন যে আছে, এটা কোন ধরনের অ্যামিন, সেকেন্ডারি, টারশিয়ারি, প্রাইমারি, এটাও কিন্তু আছে দিতে, কিন্তু এরা সব কিছু পারে, এদের কোনো কিন্তু গ্যারান্টি নেই কি দেবে কি দেবে না। ও অর্গানিক, একটা জিনিস আমার মিস হয়ে গেছিলো বলা, অর্গানিকের লাস্ট 4টা চ্যাপ্টার, যেটা মানে 11-এর একটা আর 12-এর 3টা, ওগুলো সেফ কথায় গাঁতিয়ে মুখস্থ করতে হবে, প্রতিটা লেটার মুখস্থ রাখতে হবে, ওখানে কিচ্ছু বোঝার নাই। আর এদিকে হচ্ছে মেটালার্জি ইনঅর্গানিকের সেফ প্রতিটা ওয়ার্ড। হ্যাঁ, তারপরে মেটালার্জি আবার প্রথম 2টো পেজ আবার মুখস্থ করতে যাস না, কোথায় কি চায়নায় কী পাওয়া যায় আর ভিয়েতনামে কোনটা পাওয়া যায়, ওগুলো আসে না, কিন্তু পাওয়া যায়, মানে ওগুলোর থেকে কোশ্চেন না আসলেও বাকি পার্টগুলো প্রতিটা জিনিস মুখস্থ রাখতে হবে। অর্গানিকের ওই 4 আর এদিকে 5, এই 5টা চ্যাপ্টারের 5টা বা 6টা কোশ্চেন 500% কমন, মানে 20 থেকে 24 নাম্বার কমন থাকবে এখানে। আর এটা হচ্ছে সব থেকে স্কোরিং জোন, এখানে হয় 6 না হলে বোল্ড, এর বাইরে কোনো অপশান হয় না এখানে। তবে এই চ্যাপ্টারগুলো ছাড়াও জিওসি একটা সবাই ভাবিস যে খুব বুঝতে হবে, বুঝতে অবশ্যই হবে, না বুঝলে তুই করতে পারবি না। কিন্তু একটা জিনিস বলছি, আইকোসেনে কটা, মানে আইকোসেনের ফর্মুলাটা বলতো,
আইকোসেন, অনেকে হয়তো নামটাই শুনিসনি। এনসিআরটিতে দেখবি একটা ছক আছে লাস্টে, আইকোসেন হচ্ছে বোধহয় C20, মানে ওটা হচ্ছে অ্যালকেন, তাহলে তোর C20 42 হবে, 42 হবে, C20H42। এটা কিন্তু মক টেস্টেও একদিন পেয়েছিলাম, আকাশেই বোধহয় দিয়েছিল। এটা মানে এই লেভেলে মনে রাখতে হবে। তারপরে আরেকটা আছে তোকে বলছি, সেটা হচ্ছে কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতে কিছু একটা ছিল যেটার কতগুলো আইসোমার আছে, সেটার 20টা না 11টা আইসোমার আছে। এবার ওটা যদি তুই করতে বসিস, আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি করতে পারবি না। তবে কোঅর্ডিনেশন একটা করতে হচ্ছে অ্যাগাইডল নাকি লাস্টে অ্যাপ্লিকেশন আছে ম্যাগনেসিয়াম, এগুলো অ্যাপ্লিকেশনে অনেক কিছু আছে। মানে হয় তুই জানিস না এর বাইরে কোনো অপশন থাকে না, এর বাইরে কোনো অপশন মানে তুই- হয় জানিস না জানিস না। তুই ভেবে চিন্তে বুদ্ধি করে কোনো বুদ্ধি কাজ করবে না তখন। আর বুঝে পড়বো, বুঝে করব, এই জিনিসটা খুব মানে এটা ভুল ধারণা। তুই বুঝে মনে রাখতে পারবি না বেশি দিন। আর এই আইকোসেনের ফর্মুলাটা কি হবে, এটা তুই কোনো যত তুই অর্গানিক MS1 শেষ করলেও তুই পারবি না এটা করতে, এটা তোকে পড়তেই হবে। ফলে এই জিনিসগুলোকে এখন থেকেই রেডি করে রাখ। এগুলো যদি পরীক্ষা লাস্টের দিকে গিয়ে খুলে বসিস যে এখন তাহলে কিন্তু তখন তোর কনফিডেন্স ডাউন হয়ে যাবে, কারণ তুই দেখবি তুই কিছুই পারছিস না। কারণ এনসিআরটি কিন্তু এমনি নর্মাল যে কোনো একটা ভিডিও লেকচার্স বা যেই নর্মাল বইগুলো মানুষে পড়ে, ছায়ার বই ছেড়েই দিলাম, জয়েন্টের জন্য যে বইগুলো পড়ে সেগুলোর সাথে কিন্তু খুব একটা মানে অনেকটাই কিন্তু আলাদা থাকে অনেক কিছু। NCERT আলাদা, বাকি গোটা কেমিস্ট্রিটা আলাদা। এনসিআরটি কেমিস্ট্রি না, এটা মনে রাখবি। এনসিআরটি হচ্ছে নিট বা জেইই বা এই ধরনের পরীক্ষার জন্য বের করা, মানে এগুলো পরীক্ষাকে বের করার বই। আর কেমিস্ট্রি সাবজেক্টটা ওটার সঙ্গে এটা সেরকম সম্পর্ক নেই। মানে ছায়ার বই পড়লে তুই জিনিসটা মানে বুঝবি, শিখবি। আর এনসিআরটি বইটা তৈরি করা হয়েছে কিভাবে স্টুডেন্টদেরকে মানে বিপদে ফেলা যায়, বাট ওই বইতে প্রত্যেকটা লাইনই মানুষকে বিপদে ফেলার জন্য। ওই যে সিম্পল কথা এনসিআরটি আছে। আরেকটা জিনিস, অর্গানিকের যে স্ট্রাকচারগুলো আছে, ধর রেজর সিনল, তারপরে আরও কী কী স্ট্রাকচার ছিল যেগুলো তুই দেখবি প্রত্যেকটা চ্যাপ্টারে শুরুতে স্ট্রাকচার আছে, ওগুলো কিন্তু অবশ্যই করবি। লাস্ট চ্যাপ্টার যেটা এভরিডে ইন লাইফ, কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ, ওখানে স্ট্রাকচারগুলো করে রাখবি। কোনো সময় দিয়ে দিলে কি, কারণ জেই মেন্সে প্রতি বছর আসে, কোন বছর নিতে আসবে কি করে বলবি তুই? আচ্ছা, কেমিস্ট্রি নিয়ে একটা কথা আমি বলি। অনেককে দেখা যায় বা অনেককে আমি শুনেছি শিখতে, কেমিস্ট্রি পড়তে গিয়ে নেমোনিকের সাহায্য নিচ্ছে, কেমিস্ট্রি পড়তে গিয়ে বিভিন্ন রকম ট্রিক দিয়ে কেমিস্ট্রি মনে রাখার চেষ্টা করছে। এটা কতটা কার্যকর? মানে মালদায় এরকম খুব পরিচিত একজন টিচার আছে, নাম বলা আমার একদমই উচিত না, যে সে এভাবে ট্রিকের সাহায্যে বা নেমোনিকের সাহায্যে কেমিস্ট্রি পড়ায়, কিছু মানে বোঝানোর দিকে ঢোকে না। তো এই ক্ষেত্রে কী করা উচিত? মানে ওইটা কি ঠিক পদ্ধতি? কিছু জিনিস নেমোনিক্স ঠিক আছে, যেমন হ্যালো অ্যালকেনের ওই যে একটা জায়গায় আছে কোনটার কি বয়লিং পয়েন্ট কি, ওগুলো ঠিক আছে, ওগুলো কিছু চলতে পারে। ডিএফ ব্লকের কালার আছে কিছু বিভিন্ন আয়নে, ওগুলো চলতে পারে। সব কিছু নেমোনিক্স দিয়ে করলে তাহলে বাকি কেমিস্ট্রিটা ছেড়ে নেমোনিক্স দিয়ে ছড়া বানানা, কবিতা লেখ। নেমোনিক্সও মনে রাখতে পারবি না, কারণ একটা দুটো জিনিস হলে সেটা মনে রাখা যায়। এখন তুই যদি সবকিছুরই নেমোনিক্স বানাস তো ওটা কি করে মনে রাখবি? তখন মানে কোনটার হারে কোনটা জুড়বে তুইও জানিস না। বরঞ্চ এটার কিছু যুক্তি পেতে পারিস যদি বুঝে মনে রাখার চেষ্টা করিস, কিন্তু নেমোনিক্সের কোনো যুক্তিও নেই। ফলে একটা চ্যাপ্টার থেকে 50টা নেমোনিক্স বানালে তখন এই নেমোনিক্স মনে রাখার জন্য তারপরে পাগল হয়ে যাবে। আচ্ছা, কেমিস্ট্রি তো হলো অনেকটাই, বায়োলজিতে এবার কেমিস্ট্রির বাকি হয়ে যাক। বাকি কার কি প্রবলেম আছে বল কেমিস্ট্রির? মানে পড়ার কোনো প্রবলেম, কোশ্চেন জিজ্ঞেস করে নিস না এবার, মানে কোনো রিলেটেড কোনো প্রবলেম থাকলে বল। তোদের কারোর আছে এদিক থেকে নাই? ঠিক আছে, এবার অন্য পরের সাবজেক্ট। আচ্ছা, বায়োলজি। এনসিআরটি পড়িস কে, এনসিআরটি পড়িস না কে আগে বল? হাতটা তোল একটু, বললি একসাথে কোনটাতে হাত দেবে? না না, যে কোনো একজন হাত তোল। এনসিআরটি পড়িস কে আগে হাত তোল। সবাই পড়ে, ও পড়ে তুই পড়িস না এনসিআরটি? না না, ও তুই এনসিআরটি পড়িস? এই মিহি পড়িস না? কোন ক্লাস? 12। তুই কিন্তু রেড অ্যালার্ট, ওকে আগেই বলছি রেড অ্যালার্ট। ওর অবস্থা কর্মকারের মতো হবে, সায়ন কর্মকার। 11, হ্যাঁ তোদের বাচ্চা 11-12 দু বছর এনসিআরটি পড়েনি, ও এবার শুরু করলো এনসিআরটি পড়া। ঠিক আছে। আর এনসিআরটি যেটাকে পড়িস
প্রতিটা লাইন ধরে পড়তে হবে। হ্যাঁ, কোনো জিনিস বুঝতে পারবে না, যেমন ওই কী যেন ওই এইচ শান্ট না কি ছিল না, ওই যে কেমিওসমোটিক থিওরি, ওটা বোঝার জিনিসও না, খুব ভয়ঙ্কর জিনিস ওটা। মুখস্থ রাখবি, ওই জায়গাগুলোকে মুখস্থ করবি। হ্যাঁ, তাই বলে এখন আমরা বলছি না যে গোটা এনসিইআরটি বইটা মুখস্থ করে রাখ, মুখস্থই রাখতে হয়। প্রতিটা লাইন ধরে কোশ্চেন আসে নিটে। এনসিইআরটি কী আসবে বলা সম্ভব না, এনসিইআরটির কী আসবে বলা সম্ভব না। এনসিইআরটিটা বায়োলজি বলবো, প্রচুর এনসিইআরটি বেস্ট কোশ্চেন প্র্যাকটিস কর, প্রচুর। সেক্ষেত্রে একটা হেল্প নিতে পারিস, তোরা নিট প্রেপ কেউ নিয়েছিস? কপিল গুপ্তার কারোর কাছে আছে নিট প্রেপের সাবস্ক্রিপশান আছে, খুব দামি না, 2400-2500 টাকার। নিট প্রেপ নিস নি কেউ না? ওটা নিতে পারিস, ভালো। ওখানে বায়োলজির প্র্যাকটিসটা সব থেকে ভালো ওখান থেকেই হয়, কারণ ও বায়োলজি না এনসিইআরটি বেস্ট, প্রচুর প্র্যাকটিস দরকার হয়, প্রচুর। অতটা আসে না, মানে আর ওখানে মাল্টিপল টাইম করা যায়, ডিলিট করে দিয়ে আবার করবি, ডিলিট করে দিয়ে আবার করবি। প্রতিটা চ্যাপ্টারকে সেম গুরুত্ব দিয়ে পড়বি। যে আমার ভালো লাগে নিউরনের চ্যাপ্টারগুলো পড়তে, আমি ওটা খুব ভালো করে পড়লাম। নেফ্রন আমার ভালো লাগে না, আমি পড়লাম না, হয় না কোনো কিছু। গত বছর আমাদের কোশ্চেন মেবি হরমোন থেকে আসেইনি, একটাকেই ছিল হরমোন না কোনো একটা চ্যাপ্টার থেকে, হিউম্যান ফিজিওলজি মিস করি। হ্যাঁ, তো মোট বা এলেও হয়তো অপশানে ছিল, মোটমাট আমি করিনি। এবছর কিন্তু অন্য জায়গা থেকে কোশ্চেন মিস করেছে। কোন চ্যাপ্টারে কোশ্চেন আসবে কোনটা আসবে না কেউ ছাড়বি না, কেউ না। আরেকটা জিনিস হচ্ছে এই ওয়েটেজ দেখে চ্যাপ্টার পড়া, এটার কোনো মানে নেই, ঠিক আছে? কারণ তুই যদি চান্স পেতে চাস তাহলে কিন্তু ওয়েটেজ দেখে পড়ে লাভ নেই। 550 পাওয়ার জন্য ওয়েটেজ দেখে লাভ আছে, কিন্তু 550 পেলে তো চান্সই পাবি না। চান্স পাওয়ার জন্য কিন্তু ওয়েটেজ দেখে, মানে এবার যেমন জেনেটিক্স থেকে অনেক প্রশ্ন এসেছে, জেনেটিক্সের ওয়েটেজও বেশি, কিন্তু আগের বছর আবার বায়োটেকনোলজি থেকে 8টা না 9টা প্রশ্ন এসেছিল, ওটা কিন্তু ওয়েটেজ এতদিন বেশি ছিল না। দুটো তো মাত্র চ্যাপ্টার, ওখান থেকে তাও নেই। তো ফলে ওয়েটেজ দেখে এটা আগে করব এটা পরে করব, এই জিনিসগুলো আজ থেকে 3-4 বছর আগেও চলতো, কিন্তু এখন কিন্তু চলে না। আর আরেকটা জিনিস কেমিস্ট্রিতে, এই জিনিসটা আমি সবচেয়ে ভালো ফেস করেছি ফিজিক্সে। ফিজিক্সে আমি 12-এর কথা বলি, ফিজিক্সে 12-এ সবচেয়ে ওয়েটেজ হলো মডার্ন ফিজিক্স, তারপর কি ইলেকট্রোম্যাগনেটিজম, তারপর ইলেকট্রোস্ট্যাটিক্স, তারপর অপটিক্স, সবার শেষে ইলেকট্রিসিটি, ওহমস ল চ্যাপ্টারটা। গত 2 বছর ধরে ওহমস ল চ্যাপ্টারটা থেকে 5টা 10টা কোশ্চেন এসছে, যেখান থেকে কেউ ভাবতেই পারে না ওহমস ল থেকে এত কোশ্চেন আসবে। আর থার্মোডাইনামিক্স 11-এর বিশাল ওয়েটেজ যুক্ত চ্যাপ্টার, গত বছরে কোশ্চেন ছিল না, এবছরে 1টা 2টা কোশ্চেন এসছে। ফিজিক্সে এইটা সবচেয়ে বেশি কাজে লাগে যে ওয়েট। আর গত বছর প্রিয়ব্রত একই কথা বলেছিল, কোন চ্যাপ্টার থেকে কখন বেশি কোশ্চেন দিয়ে দেবে বলা যায় না, তাই সব চ্যাপ্টার একই গুরুত্ব দিয়ে পড়তে হবে। আরেকটা জিনিস তখন বলতে ভুলে গেছি, মানে যদি ভালো নাম্বার পেতে হয়, মানে চান্সই পেতে হয়, এখন তো ভালো নাম্বার ছাড়া চান্সই হয় না। এবার চান্স পেতে হলে একটা জিনিস কিন্তু এখন থেকেই কর, সেটা হচ্ছে পলিমার্স, কেমিস্ট্রি ইন এভরিডে লাইফস, তারপরে ওই এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, এই চ্যাপ্টারগুলো সব থেকে মানুষ নেগলেক্ট করে। এই চ্যাপ্টারগুলো যদি না পড়িস তুই চান্স পাবি না, কারণ মানে এখন যেরকম নাম্বার লাগছে চান্স পেতে, তাতে 1টা 2টো এই সহজ প্রশ্নগুলো তুই যদি ছেড়ে আসিস, তাহলে কিন্তু যারা ওইটা পড়েছে তারা হাজার হাজার র্যাঙ্কে এগিয়ে যাবে। না, বা ওই ওই যে বললাম ওখান থেকে 20 বা 24 নাম্বার কমন। এবার তুই যদি প্রথমে ওই নাম্বারটাকে ছেড়ে আসিস মাঠে, তাহলে বাকি খেলবি কোথায়? আর জিওসি, হাইড্রোকার্বন কি মিস হবে আর কোনটা থাকবে, কারণ ওগুলো মিস হয়েও যায় অনেক সময়। কোশ্চেন পারলি না, মনে আসছে না, কনসেপ্ট ভুলে গেছিস, ওগুলো প্রবলেম করে। কিন্তু এই জায়গাগুলো ছেড়ে দেওয়া মানে তুই খেলাটাকে ছেড়ে আসা। এই ব্যাপারটা ফিজিক্সের ক্ষেত্রে করে কোনটা বলতো, রোটেশনাল মেকানিক্সের জায়গাটা অনেকে পারে অনেকে পারে না, শেষ মুহূর্তে যদি রেডি না হয় রোটেশনাল মেকানিক্স ছেড়ে দে, বাকি যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো ক্লিয়ার করে নেয়, বেরিয়ে যাবে। মডার্ন ফিজিক্স ছাড়া মানে সবচেয়ে বড় কম করা। মডার্ন ফিজিক্স তোকে মানে নাম্বার পাওয়ার সবচেয়ে বড় জায়গা তৈরি করে দেবে। ফিজিক্স নিয়ে পরে আসছি, আগে বায়োলজিটা শেষ হোক তারপরে। আর বায়োলজিতে জুলজি বোটানি অনেকের হয়, এটা একটা ভালো লাগে আর একটা ভালো লাগে না। কার কার মানে জুলজি ভালো লাগে কার কার কার? সবার লাগতে পারে, এটাই আপনার কথা। আর বোটানি
বোটানির সংখ্যাই বেশি। আর সেটা হয়, আমারও একটা সময় বোটানি বেশি ভালো লাগে। না, নর্মালি বোটানি কম ভালো লাগে, জুলজি বেশি ভালো লাগে, এটাই হয়ে থাকে। হ্যাঁ, কিন্তু জুলজি বোটানি ওভাবে আসে না, কারণ এখন 180 করে কোশ্চেন, 180 মার্কসের কোশ্চেন, অতএব দুটোই সমান। আমি যতটা জুলজি পারি আমি ততটাই বোটানি পারি, তবেই হবে, নাহলে হবে না। হ্যাঁ, এবার তুই বলতে পারিস ওখানে 2টা কোশ্চেন কম হলো, এখানে 3টা কোশ্চেন বেশি হলো, এটা কোনো ব্যাপার না, কিন্তু এভাবেই করতে হবে। মানে আগে 20 সাল অবধি কোনো ব্যালেন্স ছিল না, কম বেশি আসতো। এখন 21 থেকে কিন্তু 180 মার্কস, কোনো ডিফারেন্স নাই, সেই হিসেবে হবে। মেনটেন করেই যায়। হ্যাঁ, দুটোই মানে 4টা ভাগে কোশ্চেন আগের বছর আসে, যেমন আবার বোটানিতে জুলজি প্রশ্ন বোধহয় বায়োটেকনোলজি 2-1টা ঢুকিয়েছিল। কিন্তু মানে ওটা আমাদের স্টুডেন্টদের ভেবে লাভ নেই, ওরা কি করবে। আমাদের কাছে বায়োটেকনোলজিও যতটা ইম্পর্টেন্ট ওইটুকু চ্যাপ্টার, আমাদের কাছে জেনেটিক্স 2ও ততটাই ইম্পর্টেন্ট, অত বড় চ্যাপ্টার। সব থেকে বড় চ্যাপ্টার মানে ট্রান্সপোর্ট বা জেনেটিক্স 2, ওটা যতটা ইম্পর্টেন্ট, সব থেকে ছোটো চ্যাপ্টার বোটানিতে হচ্ছে মিনারেলস, ওটাও ততটা ইম্পর্টেন্ট। কিছু বললে বলো। বায়োলজি নিয়ে কারো কোনো প্রবলেম? অ্যাকচুয়ালি বায়োলজির সলিউশন কি বলতো, বায়োলজির সলিউশন সবার কাছে জানা, সেটা হলো এনসিইআরটি। বায়োলজির আর কোনো সলিউশন নেই। তোর মেমোরি যত কাজ করবে তত তোর এনসিইআরটি সলভ করতে সুবিধা হবে। এবার মেমোরিকে কাজ করানোর প্রসেস প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা, তাই ও কীভাবে সলভ করেছে সেটা মনে রেখে তোর হবে না, তোকে নিজের পদ্ধতি বের করতে হবে। তুই কীভাবে মনে রাখতে পারছিস এনসিইআরটিকে? কেউ কোশ্চেন সলভ করে মনে রাখতে পারে, কেউ আন্ডারলাইন করে মনে রাখতে পারে, কেউ শর্ট নোট বানিয়ে মনে রাখতে পারে, কেউ একটা আলাদা খাতা বানিয়ে মনে রাখতে পারে, কেউ ভুলে যাওয়ার জায়গাগুলো লিখে রেখে মনে রাখতে পারে। প্রত্যেকের মনে রাখার টেকনিক আলাদা, তাই প্রত্যেককে নিজেকে ডিসকভার করতে হবে কার মনে রাখার জায়গা কীরকম, কে কীভাবে মনে রাখতে পারবি। মধ্যে কথা এনসিইআরটিকে গুলে খেতে হবে, এটাই হলো বায়োলজির সলিউশন। বায়োলজির আর কোনো সলিউশন নেই। আর একটা মানে যেটা একটা পয়েন্ট মিস হয়ে গেছিলো, কেমিস্ট্রি এবং বায়োলজি দুখানেই আগের কোশ্চেন ছিল 1 ওয়ার্ড বা 1 লাইন বেসড। ফ্রম 2022 কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। এবছর বায়োলজিতে 12-14টা কোশ্চেন এসেছিলো যেটা স্টেটমেন্ট বেস, ট্রু ফলস, অ্যাসেশন রিজন, কলাম বেসড মানে কিন্তু একটা কোশ্চেন না, স্যার আমাকে বলেছিল 4টা কোশ্চেন, 4টা কোশ্চেনকে একটা কোশ্চেনে কনভার্ট করা জাস্ট। মানে তাহলে তোকে 4টা কোশ্চেন মিনিমাম 2টো বা 3টে জানতে হবে, কারণ কলাম যদি একটু বাঁচ দেওয়ার বুদ্ধি হবে, হ্যাঁ যেমন 21-এ ছিল একটা মিলিয়ে হয়ে যাচ্ছিল, কিন্তু এবছর কিন্তু একটাও হয়নি। অতএব অ্যাসেশন রিজন বেস, স্টেটমেন্ট বেসড এগুলো প্রচুর মনে রাখতে হবে, প্রচুর, আর ওভাবেই পড়তে হবে যে এটা যদি স্টেটমেন্ট আসে তাহলে এর অ্যাসেশন কী হবে। দেখ কেন এসছে, কারণ যেহেতু এমসে অ্যাসেশন রিজন আসতো, এবার এমসের যেহেতু আলাদা কোনো পরীক্ষা হচ্ছে না, তাহলে এমসের প্যাটার্নটা কোথায় যাবে? ওই প্যাটার্নটা তো দিতে হবে কি না? তো এমসের পরীক্ষার প্যাটার্নে অ্যাসেশন রিজন ছিল যেহেতু, সেই জন্য যেহেতু এমস এখন নিটের সঙ্গে কম্বাইন হয়ে গেছে, তাই অ্যাসেশন রিজন বেসড কোশ্চেন আসবে। এমনকি কেমিস্ট্রিতেও আসতে পারে, ফিজিক্সেও আসতে পারে। ফিজিক্সে এসছে, ফিজিক্সেও একটা না দুটো, না ওই যে বায়োসেভার্স একটা কিন্তু স্টেটমেন্ট বেসড এসেছিল। যাই হোক, মানে মধ্যে কথা, আর অ্যাসেশন রিজন করা কোনো ব্যাপার না, যদি কনসেপচুয়ালি পড়িস অ্যাসেশন রিজন হয়ে যাবে। মানে একটা কারণ, একটা তার ফলাফল, এটা হিসাবে দেওয়া থাকে কোশ্চেন। অ্যাসেশন মানে কারণ, রিজন হলো তার, মানে রিজন হলো, অ্যাসেশন হলো ফলাফলটা, আর রিজনটা হলো তার কারণটা। এবার কারণটা ঠিক না ভুল এই হিসাবে 4টে অপশান দেওয়া থাকে। এবার সেই অপশানগুলোকে মিলিয়ে তাকে উত্তর দিতে হবে, একটা ভুল নাকি দুটোই ভুল নাকি দুটোই ঠিক, কিন্তু নাকি তার ইন্ডিভিজুয়ালি ঠিক। তো এই জিনিসটা দেখবি প্রত্যেকটা বইয়ের পিছনে অ্যাসেশন রিজন কোশ্চেন থাকে, ওগুলো একটু প্র্যাকটিস করে রাখবি, তাহলে দেখবি অ্যাসেশন রিজন হয়ে যায়। মানে ফিজিক্সের যেটুকু ফিজিক্সের বইয়ের পিছনেই পেয়ে যাবি, আর কোথাও লাগবে না। আমরা নিজেরা, আমি যেটা ভুক্তভোগী সেটা আমি আগে নেগলেক্ট করেছি, এটাকে ভুল করেছি অবশ্যই, যে আমি অ্যাসেশন রিজন কোশ্চেন মাঝখানে ছেড়ে দিয়েছিলাম, যে এমস উঠে গেছে আর কি করব, অত আসে না, 1টা-2টো আসবে। এটা কিন্তু আস্তে আস্তে আবার বাড়ছে, এবছর 12টা এসছে, এরপর এবার হয়তো 20টা আসবে, মানে প্রবলেম বাড়বে। আর অ্যাসেশন রিজন কোশ্চেন হচ্ছে সব থেকে সহজভাবে ছাত্র ছাঁটাই করার ওয়ে হচ্ছে অ্যাসেশন রিজন কোশ্চেন। কারণটা কি বলতো? কারণ অ্যাসেশন রিজন কোশ্চেন বা কলাম বেসড কোশ্চেনে ছাঁটাই হওয়ার চান্সটা বাড়ে কি করে? পড়তে টাইম লাগবে। টাইম মেন, নিট হলো টাইমের খেলা। যতক্ষণ তুই টাইম, মানে যত তাড়াতাড়ি তুই পড়তে পারবি, যত তাড়াতাড়ি তুই সলভ করতে পারবি,
তত তোর ওইখানে কোশ্চেনের অ্যাকুরেসি বাড়বে। আর অ্যাকুরেসি যদি না আসে, পড়তে যদি অনেকক্ষণ লেগে যায়, তাহলে সেই টাইমে যেগুলো ছোটো ছোটো কোশ্চেন সেগুলো 10-12টা মিস হয়ে যাবে। তাহলে এখানে যদি টাইম কমাতে পারিস, তার মানে তুই ওদিকে 10-12টা কোশ্চেন আরও করতে পারলি। আর এখানে যদি তুই বেশি টাইম লাগিয়ে দিস, তাহলে তোর 10-12টা কোশ্চেন ছুটে গেল। আর কোশ্চেন ছুটে গেল মানে নিট ছুটে গেল, কোশ্চেন বাদ দেওয়া যাবে না। 720 মধ্যে 720 যেন তোর চোখের সামনে দেখা হয় যে তুই 720 পরীক্ষা দিচ্ছিস, তুই 720 নাম্বার দেখে আসতে পারলি না, তাহলে তোর হবে না। 720 পরীক্ষা তুই 500 দেখলি, তা 500-র মধ্যে কত পাবি? 720-র মধ্যে 600 দেখলি, 600-র মধ্যে কত পাবি? ভেবে দেখ, 720-র মধ্যে 720 দেখতে পারিস, তাহলে তোর চান্স আছে 650 আসার। তাহলে স্পিডটা বাড়াতে হবে মেনলি, আর স্পিড বাড়ে পরীক্ষা দিয়ে, ওগুলো তো পরে আসছি। এবার বায়োলজি আর কিছু আরেকটা জিনিস যেটা হচ্ছে, আগে ছবি দিয়ে প্রশ্ন খুব কম দিত নিটে, এবার কিন্তু ফ্রুটস থেকে একটা প্রশ্ন এসেছে ছবি দিয়ে, ফলে ছবিগুলো কিন্তু সবকটাই করতে হবে। আর এমনিতে ওই ছবি, যেমন ফ্রুটসের যে ছবিটা ছিল, ওটা মানে খুব গুরুত্বপূর্ণ বা খুব চোখে পড়ে সবার, সবসময় মানুষে দেখছে, ওরকম কিন্তু না। মানে আমরা কিছু কিছু ছবি আছে যেগুলো আমরা বারবার দেখি, কিন্তু ওই ছবিগুলো কিন্তু খুব একটা দেখি না। সব ছবি, সব ডায়াগ্রামে কিন্তু দেখতে হবে। মানে আগেও সবাই দেখতো, কিন্তু এবার কিন্তু সত্যি প্রশ্ন এসেওছে ছবি থেকে, মাঝখানে কিন্তু আসছিল না। সবাই বলছিল আর হয়তো কোনো দিন আসবে না, 16-এর আগে আসতে হচ্ছিল, এখন আবার বায়োলজি নিয়ে আর কোনো এনকোয়ারি কিছু? প্র্যাকটিস করার বই যে বললাম, বই লাগবে না, তুই নিট প্রেপ নিয়ে নে। নিট প্রেপ থেকে প্রচুর কোশ্চেন থাকে, ওখানে এনসিআরটির সেকশানে যাবি, এনসিআরটি বেসড কোশ্চেন সেকশানে যাবি, ওটা করবি, মাস্ট বি হেল্পফুল, গ্যারেন্টি আছে ওটার। ফিজিক্সে দেবদত্তর গতবারে ছিল 77, এবারে নাম্বার কত? 157। তাহলে 77 থেকে 157 কনভার্সনটা জানতে হবে। আর তোর কত আগে ছিল? 99 থেকে 134, তার ওটা একটু মানা যায়, এটা ব্যাপক পরিবর্তন হয়েছে। বল ফিজিক্সের ব্যাপারগুলো বল। ফিজিক্স অবশ্যই স্যার যা গাইড করছে, গাইড তো অবশ্যই আমরাও পড়েছি, এখানে দেখেছিস। আর লাস্টের দিকে একটু আমি কিছুদিন আসতে পারছিলাম না, কারণ সেখানে আমার টাইমটা একটু প্রবলেম হচ্ছিলো, মানে পড়ার টাইমটা কমে যাচ্ছিলো বলে, তো স্যারের সাথে কনসাল্ট করতাম মাঝে মধ্যেই। 2 নাম্বার হচ্ছে যেখান থেকেই কর, স্যার কর, আদার্স কোনো ইউটিউব চ্যানেল কর, যা করবি সিঙ্গেল অপশান, নট মাল্টিভার্স। মাল্টিভার্সে গেলে প্রবলেম হতে বাধ্য হবেই, কারণ নোটস, যে কোনো স্যারের নোটস মোটামুটি একটা স্ট্যান্ডার্ড থাকে। হ্যাঁ, অ্যাডভান্স লেভেলে হবে না, কিন্তু মেন্স নিট অবধি হবে এটা। ফিজিক্সে একটা রিসেন্ট ট্রেন্ড এসছে যে একটা স্যারের কাছে হয় না, তাহলে আরেকটা স্যার নিই, দুটো স্যার মিলে কমপ্লিট করে দিতে পারবে খুব তাড়াতাড়ি। এটা রিসেন্ট ট্রেন্ড আমি 11-এর মধ্যে দেখতে পাচ্ছি। এটা সম্পর্কে কিছু বলবি? এটার কিছুটা বাস আমি নিজে খেয়েছি গত বছর, নাম বলছি না স্যারের। তো স্যারের কাছে আমাদের অনলাইনে পড়ার পরে ব্যাচে একটু মানে আমাদের লেথার্জি এসে গেছিলো, তবে ব্যাচে কেউ আসতাম নাই করে, মানে একটা কেমন যেন ছন্ন ছাড়া পরিস্থিতি হয়ে গেছিলো এই ব্যাচের। সেই সময় তখন মনে হলো না, হচ্ছে না, একটু অন্য একটা স্যারের কাছে যাই, নাম বলছি না। তো গিয়ে মানে হয়তো স্যারের কাছে পড়লে 110-120 পেতাম, গত বছর যা প্রিপারেশান ছিল 110-20 পেয়ে যেতাম, সেটা নেমে 77 হয়ে যায় ডবল লোক নিতে গিয়ে। হয়তো স্যারের কাছে পড়ে, আমি এটা বলছি না যে স্যারের কাছে বলে পড়লেই 160-এর উপর আসবে, হয়তো আসবে না, বা 150-এর উপরে নাও হতে পারে, কিন্তু এটা ঠিক একজনের কাছে পড়লে তুই 140+ পাবি, যে কোনো একজন। তুই সে স্যারের কাছে পড় বা আদার্স কোনো যে কোনো টিচারের কাছে পড়, যা পড়বি একজনের কাছে পড়বি, আর কনসেপ্ট ক্লিয়ার করে পড়বি, 1 নাম্বার। 2 নম্বরে যে বললাম ফিজিক্স বুঝে নিলাম মানে ফিজিক্সের অঙ্ক পড়বে, এটা হয় না, 4 বার রিভিশন লাগে, ওই বোঝাটাকেও 4 বার রিভাইজ দিতে হয়, ঠিক না? এটা করে ওই তেজস্বী বলে যে মেয়েটা আছে, ও আমাকে একদিন শেয়ার করেছিল ওর কথা। ওর মা ওকে ছোটোবেলায় শিখিয়েছিল যে যেটা পড়ছিস সেটা, ওই যে তেজস্বী আত্তল, ওই যে ওটা, ওর মা ওকে ছোটোবেলায় শিখিয়েছিল যেটা পড়ছিস সেটা তুই পড়ছিস ভালো কথা, সপ্তাহে একটা দিন রাখবি গোটা সপ্তাহে যা পড়েছিস সেটা রিভিশন করার জন্য। এটা আমার খুব ভালো লেগেছে কথাটা, এটা আমি তাই সবাইকেই বলবো। এটা সপ্তাহ হিসেবে রাখছিস ভালো কথা, এটা মাস হিসেবেও রাখ। মাসে একটা দিন বের কর, যেদিন তুই গোটা মাসে কি পড়লি সেটা একবার রিভিশন দে।
হবে, চেষ্টা করলে হবে। দিনে করাটা খুব চাপের ব্যাপার। মাসে একদিনে না হোক, দুদিনে হোক, হ্যাঁ, 2 দিন রাখলে দুদিন চেষ্টা কর। দুদিনে যেটা পড়লি সাবজেক্ট ওয়াইজ কী কী পড়েছিস সেই মাসটা একবার রিভিশন দিয়ে নে। যদি স্যারে গেছিস তখন অন্য কিছু চলে, নিজে ওই চ্যাপ্টারের কোশ্চেন বের কর, সলভ করতে গিয়েও তো রিভিশন হয়ে যাবে। যেমন যেমন তো এখানটায়, হ্যাঁ কিছু তো অবশ্যই হবে। যেমন এখানটায় তোরা করছিস সেনগেজের বইটা তুই ধর একবার করলি এখানটায়, এবার একবার করে তোর মনে হলো তুই পেরে গেলি, ঠিক আছে। সেনগেজের বই আমার নিজের অভিজ্ঞতা বলি, আমি নিজে 2বার করেছি, তারপর আমার এখন অঙ্ক করতে গিয়ে আর বই মানে সলিউশন দেখতে হয় না। মানে বাড়িতে আমি করে এসেছি, সলিউশন বলতে বইয়ের সলিউশন না, নিজের সলিউশন নিজেই, এখন আর দেখতে হয় না। কিন্তু এর আগের বছর আমি যখন করতাম, খাতাটা আমার খোলা থাকতো কি করেছি সেটা দেখার জন্য, কিন্তু এখন আর খাতা খোলার দরকার পড়ে না, কি করেছি দেখার জন্য। হ্যাঁ, কোথাও আটকে গেলে তখন তো অবশ্যই দেখতে হবে। তো এই জিনিসটা তোদের মধ্যে, আমার তো তোদেরকে শেখানোর জন্য দরকার, কিন্তু তোদের তো শেখানোর জন্য না, তোদেরকে শেখার জন্য দরকার। তাহলে তোদের অ্যাটলিস্ট যে কোনো একটা বই তো পড়তেই হবে। সেই বইটা আমি সেনগেজ বলেছি, তো সেই বইটা অন্তত 2-3বার সলভ করতে হবে। তো ওই যে রিভিশনের সময় কি করবি, রিভিশনের সময় তুই যে অঙ্কগুলো করে এসেছিস সেগুলো একবার রিভিশন দে, তাহলে তুই দেখবি তোর করা অঙ্কগুলো রিভিশন দিলে সেগুলো মনে থেকে যাচ্ছে, প্রসেসগুলো মনে থেকে যাচ্ছে। অঙ্কের প্রসেস মনে রাখাটা মেন। অঙ্কের মানে কি করেছিস হুবহু মনে রাখতে হয় না, কিভাবে অঙ্কটা ঢুকেছিস সেটা মনে রাখ, তাহলে ফিজিক্স হয়ে যাবে। আর একটা কথা, সেনগেজ বা ডিসিপ্লিনে কোড ঠিক আছে, আমি বলবো স্যারের নোট হোক বা যে কোনো স্যারের নোট, সেটাকে একটা কথায় টোটাল একদম আপ টু কাইনেটিক্স বোধহয় প্রথম না, ইউনিট ডাইমেনশন থেকে একদম আপ টু সেমিকন্ডাক্টর, টোটাল নোটটাকে একটা বা দুটো যে কটা খাতা তোর লাগবে সেখানে নোটটাকে রেডি রাখতে হবে। এটা আমি এবছর করছি, এবছর আমি লিখে দিচ্ছি, আর পার চ্যাপ্টারে প্রত্যেকটা ভাষা সমেত লিখে দিচ্ছি। তাতে যেটা সুবিধা হচ্ছে, ওদের থিওরি খাতা যেটা রেডি হচ্ছে 11-12 বোথ বই, তারপরে ছায়ার বই আমি পড়তে বলি অঙ্কের জন্য। ছায়ার অঙ্ক খুব ইম্পর্টেন্ট, বাকি বই পড়ার দরকার নেই। আমি যেটা করেছি সেটা পর যথেষ্ট। 140-150 এমনি আসবে, শুধু ওইটুকু বললেই হবে। কিন্তু ওটাকে মনে রাখার জন্য যে প্র্যাকটিসটা দরকার সেটা সেনগেজ থেকে হবে। আর যেটা বলছি তার সাথে চেষ্টা করবে, হয়তো স্যার করে দিচ্ছে অবশ্যই, যেগুলো ধর নোটগুলো লিখলি তার অ্যাপ্লাইড কিছু অঙ্ক ওর মধ্যে হ্যাঁ, ওটা ঢুকিয়ে আমার রাখ। থাকে না, ওটা একটু ঢুকিয়ে রাখ। অ্যাপ্লাইড অঙ্কগুলো থাকে না, ওগুলো তোদেরকে করতে হবে। ওগুলো একটু যে ঢুকিয়ে এই ফর্মুলার অঙ্ক কি আছে ওটা তুই ওখানটায় লাগিয়ে দে, এই ফর্মুলার অঙ্ক কি আছে ওটা তুই লাগিয়ে দে, এতদিন করা হয়নি, করতে থাকে, এখন হয়ে যাবে। মানে এটা করলে কি হয়, পরীক্ষাটা ওই খাতাটা কিন্তু তোকে 3-4বার রিভাইজ করে যেতে হবে। খাতাটা তোকে 3-4বার মিনিমাম রিভাইজ করে যেতে হবে, পারলে আরও বেশি, যাতে পরীক্ষা হলে কিন্তু তোর খাতাটা মনে থাকবে, সেনগেজের সব অঙ্ক মনে থাকবে না। সেনগেজ বা ডিসিপ্লিনে কিন্তু মনে থাকবে না পরীক্ষা হলে, কারোর থাকে না। এটা তুই যে কোনো কাগজ জিজ্ঞেস করবে, সেনগেজ ডিসিপ্লিনে সব মনে আছে অসম্ভব, খাতার জিনিসটা মনে থাকবে বেশি। কারণ ওটা তুই হাতে করেছিস না। হ্যাঁ, আর আরেকটা জিনিস, নোটটা যত বানিয়ে রাখবি, আমি তোকে বলছি, আমি যেই মেন্স যেদিন দিতে গেছিলাম সারাদিন পড়া হয়নি, তো যাই হোক বাড়িতে এসে রাত্রিবেলায় বোধহয় 3-4 ঘন্টার মধ্যে প্রায় পুরো ফিজিক্সটা একবার রিভিশন দেওয়া হয়েছিল। মানে কিছু চ্যাপ্টার বাদ পড়ে গেছিলো, পুরো ফিজিক্স কিনা মানে প্রায় অনেকটাই, মানে 70% দেওয়া হয়েছিল। আমার এটুকু মনে আছে, জিপিএম একটা চ্যাপ্টার করতে বোধহয় 10 মিনিট লেগেছিল। আমি কম পেয়েছি যদিও ফিজিক্সে, তারপরেও কিছু বাজে বাজে ভুল গেছে। কিন্তু এই জিনিসটা কিন্তু তৈরি হতে হবে, কারণ লাস্টের দিকে যত রিভিশন দিবি তত তো নাম্বারটা উঠবে। লাস্টের দিকে অঙ্ক প্র্যাকটিস তো করতে পারবি না। ফিজিক্স হচ্ছে কি বলতো, এক প্র্যাকটিস, 2 হচ্ছে মেমোরাইজ, 3 হচ্ছে কনসেপ্ট, তবে ফিজিক্স হবে, তার বাইরে হবে না। 3টে যদি কম্বাইন হয় তবেই হবে, নাহলে ফিজিক্স করা সম্ভব না। বললাম কিছু, ঠিক আছে। আর এবার বল তোদের কিছু কোয়ারেজ থাকলে। ওই যে বললাম খাতা রিভাইজ, খাতা এবং খাতার সাথে যে ওর সাথে যদি বললাম সাথে সাথে অঙ্ক করা আছে, যে একটা খাতা তোর থাকবে, যেই খাতাতে তোর না পারা অঙ্কগুলো লিস্টেড থাকবে, ঠিক আছে, সেগুলো দেখবি। আর যেটা তোর মেন থিওরি খাতা সেটা তো অবশ্যই দেখবি, ওটা তো তোর ফর্মুলা মনে থাকবে। আর একটা খাতা তোর থাকবে যে অঙ্কগুলোতে তুই আটকাস, সেই অঙ্কগুলো ওখানে থাকবে, যে অঙ্কগুলো স্পেশাল। কিছু চ্যাপ্টারে দেখবি কিছু টাইপের অঙ্ক স্পেশাল অঙ্ক হয়, সেই অঙ্কগুলো একটা খাতায় থাকবে। বোঝা গেলো? তাহলে 3 রকম খাতা বললাম। একটা খাতায় তোর থিওরি থাকলো, একটা খাতায় তোর থিওরি প্লাস শর্ট কোর্স, মানে
থিওরি বাস বলতে পারিস তোর ফর্মুলাগুলো লেখা থাকলো, ফর্মুলা শিট বলে অনেকে সেটাকে, এটা একটা গেল। তা অনেকে করে অনেকে করে না, তো করে রাখা ভালো। যে ওরে বললাম মনে রাখার পদ্ধতি সবার আলাদা, কে কীভাবে মনে রাখবে। কেউ থিওরি খাতা গোটাতে থেকে মনে রাখতে পারে, কেউ ফর্মুলা শিট দিয়ে মনে রাখতে পারে। হ্যাঁ, প্রিয়ব্রত যেমন ফর্মুলা শিট বানিয়েছিল। যাই হোক, ফিজিক্সের একটা গেল। সেকেন্ড যেটা করতে হবে, কিছু চ্যাপ্টারে কিছু অঙ্ক স্পেশাল অঙ্ক থাকে, ওই অঙ্কগুলোই ওই চ্যাপ্টারের মেন অঙ্ক। যেমন স্ট্যাটিক্সে মোয়ের অঙ্ক, স্ট্যাটিক্সে ভরকেন্দ্রের কাটা অংশ, এই অঙ্কগুলো যেগুলো করাইছি। তারপর যেগুলো সিঁড়ি দিয়ে বল উঠছে, তারপর ঠিক আছে। তা ভেক্টরে প্রজেক্টালে একটা অঙ্ক, বলটা কয়েকটা ধাপ আছে, সিঁড়ি দিয়ে লাফ মারলো, কত নম্বর ধাপে গিয়ে পড়বে। এই টাইপের অঙ্কগুলো কিছু চ্যাপ্টারের স্পেশালিটি থাকে, ওই অঙ্কগুলো শর্টে তুই উত্তর বা ফর্মুলা লিখে রাখ, যাতে তুই ওগুলোকে ওই উত্তরগুলো দেখে বা করার পদ্ধতি দেখে ওগুলোকে মনে রাখতে পারিস। এটা 2 নম্বর জিনিস। আর 3 নম্বর থাকবে এররের খাতা, মানে তোর যেগুলো ভুলে যাওয়ার জায়গা, সেই ভুলে যাওয়ার জায়গাগুলো তুই সেখানে পয়েন্ট আউট করবি। সেটা থিওরি, সেটা অঙ্ক, বোথ। তুই থিওরি ভুলে যাচ্ছিস, এই ফর্মুলাগুলো সেগুলো পয়েন্ট আউট করবি, এই ফর্মুলাগুলো মনে থাকে না, তাহলে এগুলো আলাদা লিখে রাখতে হবে। এই ফর্মুলা অঙ্কগুলো মনে থাকছে না, সেগুলো আলাদা লিখে রাখতে হবে। মক টেস্ট দিতে গিয়ে এই অঙ্কগুলোতে আটকেছিলাম, এবার ওগুলোর মধ্যে কোনোটা তুই পেরে যাবি, সেটা ঠিক আছে, কিন্তু যেটা তোর পুরোপুরি কনসেপ্টের বাইরে, যেটা তো প্রথম দেখলাম মনে হচ্ছে, এটা তো আগে কোনো দিন করিনি, ওটা তুই প্র্যাকটিস করবি, কিন্তু ওটা তুই লিখে রাখবি, কারণ ওটা তুই প্রথম ফেস করেছিস। দেখবি ফেস করার প্রবলেম যদি আবার ফেস করে না পারিস, তখন সেটা সবচেয়ে বেশি খারাপ লাগে, সেটা যেন না হয়। স্যার যেটা বললো প্রত্যেকটা পয়েন্টে ওটাই বলে, মানে ওটা স্যার ঠিকই আছে। আরেকটা যেটা বলবো যে ফর্মুলা শিট হচ্ছে যদি লাগে করবি, না লাগে করবি না। যদি আমার মনে হয় যে নিতান্ত আমি কিছুই মনে রাখতে পারছি না, তখন ফর্মুলা শিট। কারণ তোর তো থিওরি খাতা থাকছে ব্যাকআপ হিসাবে, তো থিওরি খাতা থাকছে, তাহলে আবার বাড়তি ফর্মুলা শিট বানিয়ে টাইম নষ্ট করে লাভ নাই। এক টাইম নষ্ট, আর দুই অনেক সময় কি কনসেপ্ট ভুলিয়ে দেয় ফর্মুলা শিট, কনসেপ্ট ভুলিয়ে দেয় ফর্মুলা শিটে। ওই ফর্মুলা শিট হচ্ছে মানে আমার কিছু, আমি ফিজিক্স পারছি না, আমার 100-110 পেলেই হয়ে যাবে, সেই সময় লাস্ট হচ্ছে ফর্মুলা শিট। তার আগে ফর্মুলা শিট, ফর্মুলা থাকবে যেখানটায়। হ্যাঁ, তার আগে ফর্মুলা শিট না করাই মনে হয় ভালো আমার মতে। আগের বছর আমি এটা করেছিলাম, মানে আমার নিজস্ব কিছু বানানো ছিল, আর কিছু ডিসি পান্ডের যে প্রথমে থাকেই সেগুলো ফর্মুলাগুলো, ওগুলো আমি রোজ পড়তাম। এবার সেই জন্য আমি পরীক্ষার হলে গিয়ে সেই অঙ্কগুলোই করতে পেরেছি যেগুলো ডাইরেক্ট ফর্মুলা বেসড এসেছে। কারণ আমি ভুলে গেছিলাম একটা অঙ্ককে কী করে অ্যাপ্রোচ করতে হয়, আমি সেটাই ভুলে গেছিলাম অঙ্কগুলো না দেখে দেখে, শুধু ফর্মুলাগুলো মনে ছিল। ইনফ্যাক্ট থিওরি বা কনসেপ্ট যদি ভুলে যাস, তাহলে দেখবি ফর্মুলাগুলোও ভুলে যাওয়ার হাই চান্স আছে, মানে তুই অঙ্কটাকে নামাতে পারবি না। বিশেষ করে ম্যাগনেটিজমের ওখানে এত ফর্মুলা আছে, এত ফর্মুলা আছে, তুই নামাতে পারবি না। তারপরে ওইদিকে ইলেকট্রোস্ট্যাটিক্সের ওইদিকে কিছু তো ফর্মুলা আছে, ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলাগুলো, পোটেনশিয়ালের ফর্মুলাগুলো, যদি ভালো করে অঙ্কগুলো যদি তুই না দেখিস, তাহলে ফর্মুলা তুই মনে রাখতে পারবি না। ওই সেম ফর্মুলার উপরে ফর্মুলা বেসড একটা অঙ্ক তুই দেখে যা, তোর ফর্মুলাটা মনে রাখতে অনেক সুবিধা হবে। ফিজিক্সে দেখবি অঙ্কের ক্ষেত্রে, এটা আমি আগেও অনেকবার বলেছি, আরেকবার বলে দিচ্ছি, অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস দেখবি, ডিরেক্ট ফর্মুলা ফেলা অঙ্কের থেকে থিওরি কি যেভাবে ডিডিউস করেছিস, যেভাবে থিওরিটা নামিয়েছিস, সেই প্রসেসে অঙ্কটা আসে। তা তুই যদি থিওরি কীভাবে ডিডাকশন করেছিস সেটা যদি ভুলে যাস, তাহলে সেই প্রসেসটা মাথায় থাকবে না, যেটা এখনই বললো। শুধু ফর্মুলা দেখে অঙ্কটা করা যায় না, থিওরির প্রসেস মাথায় থাকলে সেই প্রসেসে তুই অঙ্কটা নামাতে পারবি, আর সেটা দিয়ে অঙ্কটা হয়ে যাবে। যেমন কালকে অবতল সেতুর একটা অঙ্ক কে যেন বলছিল ব্যাস 2-তে, অবতল সেতুর অঙ্কটা বলেছে, আমি বলেছিলাম ওই ফর্মুলা দিয়ে হয়ে যাবে। এবার ওরা করেছে ফর্মুলাতে মান বসিয়ে দিয়েছে। তাহলে ফর্মুলায় মান বসালে তো হবে না, তোকে তো অঙ্কটা করে দেখতে হবে না। ফর্মুলায় মান বসিয়ে তো তোর ফর্মুলা ফেলতে শিখলি, অঙ্কটা করতে শিখলি না। তুই অঙ্কটা কর, তাহলে অঙ্কটা করতে শিখবি, নাহলে প্রবলেমটা প্রবলেমই থেকে যাবে, অবতল সেতু আর পারবি না। আর ফিজিক্সে আর বিশেষ তেমন কিছু বলার নাই, প্র্যাকটিস করবি। খাতা, ওই যে বললাম খাতা, আর খাতাকে ওই যে চোখের সামনে যে কোনো সাবজেক্ট। ফিজিক্সে তোর আগের বারের ভুল কি ছিল, এবারে সেটা কিভাবে শুধরালি এটা বল। আগের বার আমার যেটা ভুল ছিল, এক হচ্ছে আমি শুধু ফর্মুলা বেস পড়েছিলাম, ম্যাথামেটিক্যাল পড়বো হয়ে যাবে, কারণ 20 সালের কোশ্চেনটা দেখে আমি একটু মানে অন্যরকম ভেবেছিলাম। 2 নাম্বার ব্যাচে ফাঁকিবাজি মারা, এটা বিশাল একটা ব্যাপার ছিল। ব্যাচে এসে এবারে পড়ার থেকে অন্যান্য কাজ বেশি হতো। আর 3 নাম্বার যেটা,
অনেক কিছু পড়তে যাস না। না, আমি তো লাস্টের দিকে মানে ইউটিউব থেকে 2জন, এখানে 2জন, 4জনের ম্যাটেরিয়ালস পড়তে গেছিলাম। পুরো ঘেটে গেছিল আমার পরীক্ষা হল। আমি এবার 1জনের ম্যাটেরিয়ালস পড়েছি, কাজ হয়ে গেছে। এবারে এই ভুলগুলো করিস না, বেরিয়ে যাবি। এক হচ্ছে শুধু ম্যাথামেটিক্যাল পড়বো, হবে না। 2 নাম্বার ব্যাচটাকে মানে ব্যাচে এসে অন্যান্য কাজ কম করিস। আর 3 নাম্বার হচ্ছে একজন বা ম্যাক্সিমাম 2জন হতে পারে, কারণ অনেক সময় একজনের কাছ থেকে কিছু পয়েন্ট বা কিছু টপিক সমস্যা হয়, হয়তো সে বুঝাতে পারলো না বা সে মিস করে গেল, সেইটুকু দেখতে পারিস একটা সেকেন্ড কোনো অপশান, তার বেশি না। ইউটিউবে দেখিস মানে আরেক দুটো স্যারের কাছে চলে না না না, ওটা শেষ শেষ মানে ফিজিক্সে ওটা মানে ওটা শেষ করার একটা অন্যতম অস্ত্র হচ্ছে ওই ওয়েটা, ফিজিক্সকে ডুবিয়ে দেওয়ার। আর এটা শুধু নিটের ক্ষেত্রে না, এটা নিট, মেন্স, অ্যাডভান্সড, বোর্ড সব জায়গায় অ্যাপ্লিকেবল। সবচেয়ে বেশি ডুবাবে বোর্ডে। নিটের ক্ষেত্রে তাও কম ডুবাতে পারে, এটা বোর্ডে মানে যারা গেছে তারা বোর্ডের জন্যই মেনলি গেছে, সেখানে সবচেয়ে বেশি ডুবাবে। কারণ দুটো আলাদা, দুটো কে নেয় ডবল টিকে, পাগল হয়ে মানে আমি মাধ্যমিকে 92% নাম্বার পেয়েছিলাম, এইচএসে 447 না 48 পেয়েছিলাম। কিন্তু আমার স্কুলে আমি একা নিট মানে আমাদের ক্লাসে আমাদের 2021-এ যারা পাশ করেছে তাদের মধ্যে 2জন প্রাইভেটে পড়ে, সরকারিতে কিন্তু এখনো অবধি আমি একা পেয়েছি। এসসি এসটিতেও এখনো অবধি কারোর হয়নি। যারা মাধ্যমিকে র্যাঙ্ক করেছিল অনেক বেশি নাম্বার পেয়েছি, তারা আমি কোনোদিনও তাদের ধারে কাছেও আসতে পারতাম না, কিন্তু আমি কিন্তু একা পেয়েছি। কিন্তু মানে এটা আমি বলছি যে বোর্ডের জিনিসটাকে অতটা মানে বোর্ডটা তুই পড় ঠিক আছে, কিন্তু একদম বোর্ডের জন্য আরেকটা স্যার নিয়ে নিলাম, এখানে আমার কোয়েশ্চেন প্র্যাকটিস কম হচ্ছে। মানে বোর্ডের যেরকম কোয়েশ্চেন প্র্যাকটিস হয় পুরো থিওরি ধরে ধরে লিখে, সেই জন্য আরেকজনের কাছে গেলাম যে আরও সুন্দর করে নোট লিখে দিচ্ছে। মানে এরকম করে টিচার চেঞ্জ করিস না, এখন বোর্ডের নাম্বারটা দিয়ে কিচ্ছু হবে না। আমাদের স্কুলে, আমি নাম বলছি না, বোর্ডে বিশাল বিশাল নাম্বার পাওয়া মাধ্যমিকে কিছু ছেলে পেলে না এখন 400 ক্রস করতে পারছে না, নিট 2 বছর 3 বছর ধরে দিচ্ছে। বিশাল নাম্বার পেয়েছিল তারা মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকেও ব্যাপক নাম্বার পেয়েছে করোনার মধ্যেও, কিন্তু তারপরেও কিন্তু তারা মানে নিটে 400 ক্রস করতে পারেনি, কারণ ইঞ্জিনিয়ারিংয়ে প্রচুর পিছনে র্যাঙ্ক আছে, 1 লাখেও র্যাঙ্ক নেই তাদের। তো ওই জন্য একটাই কথা বলছি, বোর্ড দিয়ে নিট হবে বা যেই হবে এটা হয় না, ওই মেন্টালিটিটা ভুলে যা। বোর্ড একটু আলাদা, নিট একটু আলাদা, বা যেই নিট কাছাকাছি 19-20, কিন্তু নিট আর বোর্ড আলাদা জিনিস। কিছু বলবেন? পড়ার টেকনিকটা আলাদা, কিন্তু পড়ার কন্টেন্ট সেম। মানে একটা পড়লে আরেকটা হবে না সেটা ভাবিস না, পড়লে দুটাই হবে। ওখানে একটু লিখে দিতে হবে, প্রচুর লিখতে হচ্ছে, আর এখানে প্রচুর লেখার নেই, বরং নিটের থেকে বোর্ডের নাম্বার তোলা বেশি কঠিন, এটা আমি বলবো। কারণ তোর যদি ভাষা না থাকে বোর্ডে নাম্বার আসবে না। আমি আপনার কাছে কি লিখতাম, দেবদত্ত পরীক্ষায় দিতে আসতো, শুধু এমসিকিউগুলো করে বসে থাকতো, বাকি নর্মাল কোশ্চেন আমি পারবো না, আমি তো শুধু অঙ্ক করি। যাই হোক, বাদ দে। এবার চলে আসি মক টেস্টের ব্যাপারে, যেটা দেবদত্তর গতবারে আরেকটা ভুল ছিল যার জন্য হয়নি। মক টেস্ট নিয়ে কিছু বল। কতবার আমি দিয়েছিলাম, সিরিয়াসনেস ছিল না। মক টেস্ট আমি দিয়েছিলাম গতবার 35টা মতো, মনে হয় লাস্টে 30টা। আমাকে কেউ একজন প্রথমে বলেছিল যে মক টেস্ট দিয়ে নাম্বার না উঠলে কনফিডেন্স কমে যায়, ওই জন্য আমি অনেক দেরি করেছিলাম মক টেস্ট স্টার্ট করতে। লাস্টে গিয়ে আর লাভ হয়নি আমার অত মক টেস্ট দিয়েও। এবার আগে শুরু করেছিলাম মার্চে বোধ হয় না, আমরা ফেব্রুয়ারির শেষ থেকে, কি জানি, আমার তো মনে হচ্ছে না। কেউ যদি তোদেরকে বলে না যে মক টেস্ট দিয়ে তো নাম্বার কম আসছে, কনফিডেন্স কমে যাচ্ছে, তাহলে কেন মক টেস্ট দিচ্ছিস? মক টেস্ট দিয়ে লাভ নাই। মানে কেউ যদি নিট পেয়েও এই কথাটা বলে, ওর কথা এক কান দিয়ে শুনবি, এক কান দিয়ে বের করে দিবি। মানে ও চায় না তুই পাস। আমাকে ব্যাকআপ করেছিল তো, কারণ ওর ক্ষেত্রে হয়েছিল এটা। এবার মক টেস্ট, 1 সেকেন্ড ধরেন, আমি প্রত্যেকের ইন্ডিভিজুয়াল একটা কোশ্চেন করবো, প্রত্যেকে ইন্ডিভিজুয়াল। বল, ধর এটা তুই বল। মক টেস্ট মোটামুটি কটা দেওয়া হয় বলে প্রত্যেকে আলাদা করে বল, কটা দেওয়া উচিত, একদিক থেকে বলা স্টার্ট কর। নিটের আগে ফুল মক টেস্ট, নট পার্ট, এক এক করে বল। ঠিক আছে, লেখেন আপনি, আমি মুখে মুখে বলি, লিখবো। লেখেন, তাহলে পরপর মনে থাকবে কতজন কি বলছে। দাঁড়া দাঁড়া, এখনই বলে দিস না, লোক বেশি বলবে তখন। সংখ্যাগুলো এখানে লিখি। একজন বললো, আমাকে দে।
15 বল। কত সংখ্যা এক্সাক্ট মোটামুটি 50, তারপর 720, ফুল 720। নট পার্ট সিলেবাসে 720 না 20, 30, 30ই ধরে না। তারপর কোনো আইডিয়া নেই, জিরো লিখবো? বল একটা একটা তো সংখ্যা বল। সংখ্যা তো একটা ভুলে গেছে। 25, শুভ 30, তারপর 20, তারপর 20, তারপর 30, 25, তারপর হ্যাঁ 30, তারপর হ্যাঁ 35, তারপর 30, তো কথা 30, একজন 30 বলছে না, হুক্কা হুয়াতে সবাই 30 বলছে। বল 35, তারপর 40, ওই হুক্কা হুয়া বলেছে ওই জন্য একটু বেশি বললো। তারপর তাহলে 52 উইকে 52টা নাকি 720টা 52 উইকে তুই দিতে পারবি 720 মার্কসের ফুল সিলেবাস ফুল সিলেবাস? ফুল সিলেবাস তুই 11 12 মিলে ফুল সিলেবাসের অপশন তুই কখন পাবি বলতো? ফুল সিলেবাসের অপশন তুই পাবি পরীক্ষা শেষের 2 মাস, ওই 2 মাসে তুই কটা দিবি? এটা প্রশ্ন, বল। 15, তারপর হ্যাঁ 35, 25, তারপর 24, 12টা, 15, হ্যাঁ 15টা। দেখ মক টেস্ট দিলেও তো হবে না, সেই মক টেস্ট দিলি এবার সেটাকে অ্যানালাইসিসও করতে হবে। বলছি মক টেস্ট দিবি, দিয়ে সেটাকে অ্যানালাইসিসও করতে হবে যে তুই কটা ঠিক করলি, কটা ভুল করলি, কটা কি কারেক্ট, মানে সেই জায়গাটা কারেকশনটাও লাগবে। সব মিলিয়ে কিন্তু মক টেস্ট, শুধু পরীক্ষা দিলাম চলে এলাম কত পেলাম যাচ্ছে তাই, যা যা বাদ দে, সেটা করলে হবে না। বল এবার। আমি বলবো এ এ বাদ দিয়ে বাকিদের সবার ভুল বলেছে। 50 যে বলেছে সে ঠিক বলেছে, বাকিরা সবাই 40 তাও চলতে পারে, 40 যে বলেছে 40 প্লাস 35 লাস্ট ওটা ধরতে পারি, তার নিচে যা বলেছে সব ভুল। 50 প্লাস দিতে হবে, 50টা না 50 প্লাস দিলে তবে আমি 600 প্লাস পাবো। 50টার প্লাস মক টেস্ট দিতে পারলে তবে আমি 600 প্লাস পাবো। এত কোশ্চেন কোথায় পাবে? টেলিগ্রাম আছে, টেলিগ্রামে সব কিছু পাওয়া যায়। এইটাই সবার কোশ্চেন হবে, সে এত কোশ্চেন কোথায় পাবো? আর এত মানে নিড বেসড কোশ্চেন কোথায় পাবো? বলছি সমস্তটাই বলছি। 50টার প্লাস প্রথম কথা মক টেস্ট দিতে হবে, মানে পার ডে একটা পারলে, না হলে একদিন গ্যাপে গ্যাপে। আমরা যেটা করতাম একদিন গ্যাপে দিতাম নর্মালি, আমাদের রিপিটার ছিল বলো তো। ফ্রেশার্সদের ক্ষেত্রে ওটা যেহেতু 2 মাস বা 2.5 মাসে করতে হবে, ওটা পার ডে দিতে হবে একটা করে। এবার মেন কোশ্চেন পাওয়ার ব্যাপার আছে, সেটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপে মোটামুটি তুই ইন্ডিয়ার যতগুলো ভালো ইনস্টিটিউট আছে মোটামুটি সবার পাওয়া যাবে, তাই কি না? বল মোটামুটি তুই অ্যালেন, আকাশ, পাথফাইন্ডার পাবি না হয়তো, বাকি তুই মোশন পাবি ফিজিক্সওয়ালা, তারপরে চৈতন্য, রেজোনেন্স, এদেরও পাওয়া যায়। খুঁজতে হবে একটু টেলিগ্রামে, খুঁজলে মোটামুটি কোটার যতগুলো ইনস্টিটিউট কোটার মধ্যে আছে তুই পাবি না, এটা চান্স কম, পাওয়ার চান্সটা বেশি। মানে সব ইনস্টিটিউটের ফুল সিলেবাস কোশ্চেন অ্যাভেলেবেল টেলিগ্রামে? অলমোস্ট হ্যাঁ, এখন তো ধরেন 15টা মক টেস্ট ছিল কোনো ইনস্টিটিউট, 12 নাম্বারটা নাই, কিন্তু বাকি 14টা আছে। আচ্ছা, একটা দুটো হয়তো অনেক সময় মানে একটা দুটো মিসিং থাকবে, কিন্তু মোটামুটি 10-12টা করে সব ইনস্টিটিউট থেকে পাওয়া যাবে। হ্যাঁ। তাহলে প্রত্যেকটা থেকে যদি 10টা করে নিই, 5টা ইনস্টিটিউট হলে 50টা হয়ে যায়। ওখানে 8 থেকে 10টা ইনস্টিটিউট পাবি। হ্যাঁ, কিন্তু যদি কোশ্চেনের সংখ্যা, কারণ প্রথম দিকে একটু করতে পারিস এগুলো। এবার বলবো প্রথম ধর 15টা তুই যা তা ইনস্টিটিউট দিলি, কারণ ওটা ফুল সিলেবাস তোর হ্যাবিচুয়েশনের আগে দরকার, যে আমি ফুল সিলেবাস দিতে পারি, আমার ভয় কাটানোর দরকার। এবার বলছি আকাশ,
ফুল সিলেবাসে আকাশ ইজ বেস্ট ফর অল। কারণ আকাশের কোশ্চেন যে লেভেলে থাকে সেটা হচ্ছে নিট খুব হার্ড হলে ওটা থেকে আসবে, খুব ইজি হলে ওখান থেকে আসবে, মিডিয়াম হলে ওখান থেকেই আসবে, ওই লেভেলেই আসবে। এবছর মোটামুটি 23টা বোধহয় নিয়েছিল এবছর, ওটা লাস্টে ফুল সিলেবাস। এবছর এগুলো পেয়েছে না, সিএসটি যেটা নিয়েছে সিএসটির কথা আমি বলছি সাধারণত, সিএসটিটা সব থেকে হার্ড পরীক্ষা, ওটাই দিবি, বাকিগুলো ঠিক আছে দিতে পারিস। এটা কিন্তু নিজস্ব কথা, আমি কিন্তু আকাশ চ্যানেলের আকাশের প্রমোট করছি না, কারণ আকাশ আমাকে কিছু দেয় না। আকাশ আমি কিন্তু কোনোদিন আকাশের স্টুডেন্ট ছিলাম না, আমি টেলিগ্রাম থেকেই নিয়েছি। আমি অ্যালানে ভর্তি হয়েছিলাম আগের বছর, কিন্তু এবছর আর অ্যালানও করিনি। না, বলে দেওয়া ভালো, লোকে বলবে আকাশ থেকে টাকা দিয়েছে যে আকাশ প্রমোট করছে, একদম না। তাহলে তো জার্সি পরেই করতাম। এবার আকাশের মক টেস্ট হচ্ছে তুলনামূলকভাবে অন্যান্য ইনস্টিটিউটের থেকে, কারণ অন্যান্য ইনস্টিটিউটে বহুত আজে বাজে জিনিস কোশ্চেন করে, এরকম কোশ্চেন দিয়েছে ওই কি যেন একটা কিসের দিয়ে। আচ্ছা, তার মানে আরেকটা কথাও জানা গেল, মক টেস্ট দেওয়ার জন্য সাবস্ক্রিপশন নিতে লাগে না, অত টাকার দরকার নেই, প্যাকেজ নিতে লাগে না। মক টেস্ট দেওয়ার জন্য টেলিগ্রাম আছে, টেলিগ্রাম থেকে কোশ্চেন ডাউনলোড কর, কোশ্চেন প্রিন্ট কর, 1 টাকা বোথ সাইড, প্রিন্ট কর, কোশ্চেন পরীক্ষা দে। এক্স্যাক্টলি 1 টাকা বোথ সাইড, 90 পয়সা দেবো বলে। 90 পয়সা বোথ সাইড, দরকার নেই 1 টাকা বোথ সাইডে প্রিন্ট আউট হয়, একটু একটু খরচ কর, এটুকু মিনিমাম খরচ করতে হবে, এটুকু খরচ কর, কোশ্চেন প্রিন্ট আউট কর, নিজে পরীক্ষা দে। আকাশে ভর্তির থেকে তোর প্রিন্টার মানে 50টা কোশ্চেন নিলেও 5,000 টাকার বেশি খরচ হবে না। আর আকাশে ভর্তি গেলে মিনিমাম 30-40 হাজার টাকা লাগবে। 1,27,000 টাকা আমার লেগেছিল। না না, যদি খালি অনলাইনে টেস্ট দেয়। আর আরেকটা জিনিস একটু থাম, হ্যাঁ ওটা এটা থামুক একটু, ওটা নিজে গল্প করছে তো। আয়, অনলাইন টেস্ট ভুল করেও দিস না, কেউ না। টেস্ট দিবি না তাও ভালো, অনলাইন টেস্ট দিবি না। অনলাইন টেস্ট হচ্ছে ফেক কনফিডেন্স বানানোর একটা ওয়ে। ওখানে যদি তুই 600 পাস, তাহলে মেন নিটে 540-এর উপর পাবি না। এই গত বছর একটা স্টুডেন্টের কথা বলি, অনলাইনে মোটামুটি প্রত্যেকটা পরীক্ষায় 700, 720, 700, 720 পেয়ে যাচ্ছিল। দিয়ে না দিয়ে মেন নিট যখন আসলো, ওর নাম্বার আসলো 350-র নিচে। মানে কিভাবে ও 700-720 পাচ্ছিল অনলাইন এলএনের পরীক্ষায়, সেটা এখন আমার কাছে রহস্য। আর রহস্য থেকেও বড় কথা, লাভ হয় না ওখানে। তুই করবি ওখানে মেন নিটে গিয়ে ওএমআর ভরতে হয়, ওএমআরে পরীক্ষা দিবি। ওএমআর ভুল কিন্তু হয়, ওএমআর মিস্টেক হয়, গত বছর এক্সপিরিয়েন্স আছে আমাদের ওটা। ওএমআর মিস্টেকে আমি মোটামুটি 30-32 নাম্বার খুঁজেছিলাম। ওর 50 না, ওর 30, আমার 32 বোধহয় না, কত 33 গেছিলো। ও এবারে এবারে আমার এবার একটাও যায়নি, ওর বোধহয় মাত্র 15 গেছে। আমার কিন্তু এবার ওএমআর মিস্টেক হয়নি। ওএমআর মিস্টেককে অবশ্যই মাথায় রাখবে। ওএমআর একটা সিকোয়েন্স ভুল হলে কিন্তু 12-র জায়গায় 13 করে দিলে 13 থেকে 50 অবধি ভুল আসবে। ওটাকে 100% কনসেন্ট্রেশন দিয়ে নামাতে হবে। আর ওটা একবার ভুল মানে তুই ওই বছরের জন্য তো নিট হয়ে গেল গল্প। মানে এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার যে একটা ওএমআর মিস্টেক না হওয়া, ঠিক আছে? কারণ ওএমআর মিস্টেক যেমন খুব ইজিলি হয়ে যায়, আর ওএমআর মিস্টেক আটকানো খুব কঠিন। খুব ইজিলি ওএমআর মিস্টেক হয়ে যায়, তো দেবদত্ত এটাকে আটকাতে পেরেছে, এটা একটা বিশাল বড় ক্রেডিট। কারণ এটা মানে তুই ভেবেছিস একটা, কিন্তু ওএমআরে দাগিয়েছিস একটা, এটাকে বলে ওএমআর মিস্টেক। না ওটা তাও হয়ে যাবে, বা কোনো একটা লাইন স্কিপ করে গেছিস, ওটা সবথেকে ডেঞ্জারাস। মানে ধর তুই 14 নম্বর কোশ্চেনটা পারছিস না, তাহলে তুই 14 নম্বরে দাগাবি না, তুই 15 নম্বর দেখলি, 15 নম্বরটা পারছিস, বাস তুই দেখলি 13 অব্দি করা আছে, তার মানে তুই 14তে গিয়ে করে দিলি, ব্যাস এবার ওই বাস। বছরের নিট শেষ। এবার তোর ওই বছর নিট শেষ, কারণ তুই 15 কোশ্চেন 14তে করেছিস, তাহলে পর সেই সিকোয়েন্সটা নামতে থাকবে। যতক্ষণে গিয়ে তুই দেখেছিস ভুল হয়েছে, ততক্ষণ একটা এবার লাস্টে গিয়ে দেখছিস তোর বাকি আছে, তো বাকি কেন থাকলো? ও তা আমি তো সব করে দিয়েছি, আমার তো মাঝখানে গ্যাপ দেওয়া ছিল, ব্যাস গেল। এই জিনিসটাকে বলে ওএমআর মিস্টেক। সৌম্যদেব বিশ্বাস বলে দিয়েছে এটা ছিল, ওরও ওএমআর মিস্টেক হয়েছিল আগের বছর, 50 নম্বর কমেছিল সেখানে, যে 445 পেয়েছে, এই 645 পেয়েছে, সরি ভুল, টাং মিস্টেক, 645 পেয়েছে। আগের বছর ওএমআর মিস্টেকের জন্য 480-তে আটকে গিয়েছিল। এটা একটা বিশাল বড় ফ্যাক্টর। আগের বছর ওএমআর মিস্টেক না হলে শেয়ার হয়ে যেত, 540 পেয়েছিল, 543, 73 হলে খুব হয়ে যেত আগের বছর, সে না হয়ে ভালো হয়েছে এবছর, বল। আর ওএমআর ভরাটা অবশ্যই তোরা
আউটসাইড টু ইনসাইড যাবি, মানে এরকম ভাবে, নট এভাবে বাইরে, মানে ভিতর থেকে বাইরে আসবি না। তাহলে বেরিয়ে যাবে। বেরিয়ে গিয়ে পাশের ওয়েমার টাচ করে গেলে অনেক সময় রেসপন্স ভুল নেয়। ও আমাদের এক বন্ধুর একটা অঙ্কিতের, এটা মানে অঙ্কিতের একটা হয়েছে, পাশেরটাই টাচ করে গেছে, উল্টো পাল্টা রেসপন্স নেয়। তুই 3 করবি 4 রেসপন্স নিয়ে নেবে। ভেতর থেকে বাইরে গেলে ওয়েমার ভুল হবে না। আর ভিতরে অবশ্যই সেন্টারটাকে মাস ডার্ক করবি, সাইড একটু হালকা থাকতে পারে, হয় ওটা চাপ হয় না। সেন্টার ডার্ক যদি না হয় নিবে না রেসপন্স, বা স্কিপ করে যাবে, কিছু একটা গন্ডগোল করবে। কমেছে আমাদের একজনের, সে মনে হয় 580 পেতে 560 পেয়েছে, আমাদের চেনা পরিচিত একজনের। এই জন্য হয়েছে। মানে ও ভিতরটা হালকা করে দিয়েছে, নেয়নি। বুঝতে পারলি ব্যাপারটা? মানে তুই বর্ডার লাইনটা ডিপ করে করলি, কিন্তু ভেতরে গিয়ে ডার্কনেসটা কমে গেল, বাস সেখানটাতে রিডিংয়ের প্রবলেম হবে। এবার তোকে তাহলে আবার ওয়েমার চ্যালেঞ্জ করো, টাকা দাও, অনেক ব্যাপার আছে ওগুলো। তোকে পার ওয়েমারে, তো যদি 5টা ওয়েমার ওরকম হয় তাহলে তোকে 1000 টাকা পেমেন্ট করতে হবে। টাইমিং কিসে? পরীক্ষার টাইমিং। হ্যাঁ ওটা বলছি। কোনটায় কত নাম্বার? পরীক্ষার টাইমিং এটা মোটামুটি 2-1 জন র্যান্ডাম জিজ্ঞেস করি, তুই বল কতক্ষণে পরীক্ষা দেওয়া উচিত? হ্যাঁ 3 ঘন্টা 20 মিনিট টাইম দিচ্ছে, কতক্ষণে পরীক্ষা দেওয়া উচিত? মোটামুটি ঠিক আছে। তুই বল কতক্ষণে দেওয়া উচিত, তুই বল। হ্যাঁ 3 ঘন্টা 20 মিনিট আছে মোটামুটি। এটা যদি এটা বুঝতে পারে তাহলে ঠিক আছে। পরীক্ষাটা চেষ্টা করবি 3 ঘন্টা ধর, মানে কোথায়? হ্যাঁ কি 2.5 ঘন্টাটা দরকার নেই। 2.5 ঘন্টা করতে গেলে স্পিডে মারতে গেলে অনেক সময় ভুল হয়, স্পিডে কিছু ভুল হয়। 3 ঘন্টা 45 থেকে 50 মিনিট মোস্ট স্ট্যান্ডার্ড টাইম। 2 ঘন্টা 45। এই সরি আমার স্লিপ অফ টাং। 2 ঘন্টা 45 থেকে 50 মিনিট হচ্ছে মোস্ট স্ট্যান্ডার্ড টাইম। কারণ তোকে 15 মিনিট ধরে রাখতে হবে, তোর অনেক সই থাকে, 6টা সই থাকে, ওকে ছবি সাঁটানো থাকে, চেকিংয়ে আসে একবার দুবার, অনেক রকম ব্যাপার আছে, ছবি তুলতে আসবে। তুই পরীক্ষা দিচ্ছিস, তুই এসে বলবে তুমি মুখটা উঁচু করে তাকাও, তোমাকে ছবি তুলবো, আসে। তো ওই 15 মিনিট ওই দিকে চলে যায়, 10 থেকে 15 মিনিট, মানে হাতে থাকছে তো 3 ঘন্টা মোটামুটি। 5 মিনিট তোর মাথা হ্যাং করবে লাস্টের দিকে, মানে তোকে তারও 15 মিনিট আগে নামিয়ে রাখতে হবে, যেন আমার কোনোভাবেই কোনো প্রবলেম না হয়। সব থেকে সেফ জোন এটা। 2.5 ঘন্টায় যদি করতে পারিস তো খুবই ভালো। 2.5 ঘন্টায় যারা অল ইন্ডিয়া 1 থেকে 50 করে, তারা অনেকে করে, তাহলে তো বিশাল জায়গায় চলে যেতে পারবি। এবার যদি না পারিস তাহলে বলবো, দেখ মালদা থেকে কজন যায় সেটা একটা পয়েন্ট। মালদা থেকে তুই দেখেছিস 50-60-এর মধ্যে রিসেন্ট ইয়ারে র্যাঙ্ক করতে? হ্যাঁ তুই 2-1 জন করেছিস, সেটা আলাদা কথা। মালদা শহরের মধ্যে কিন্তু খুব কম জন, আমি যতটুকু জানি। অগ্নিবোধা সব থেকে ভালো র্যাঙ্ক ছিল, 800 সামথিং র্যাঙ্ক ছিল বোধ হয়, না? ওটা এসি। কিসে? এসিতে 19। হ্যাঁ 13 না 19। হ্যাঁ হ্যাঁ। বেস্ট র্যাঙ্ক অগ্নিবোধার ছিল 800 সামথিং র্যাঙ্ক ছিল অগ্নিবোধার। হয়তো আনিসের এবার ওরকমই আশেপাশে র্যাঙ্ক থাকবে, কিন্তু হয়তো আনিস তাহলে হয়তো। মালদায় আছে? হ্যাঁ 675 যে 675 যে। ওটা তো 675। 714 কে? 714 কিভাবে পাবে? 714 র্যাঙ্ক। হ্যাঁ 714 পেতেই পারে। 714 কিভাবে পাবে? 715। 715, 711 হতে পারে, 716 হতে পারে, 14 তো হতে পারে না। তো অবশ্যই সেটা 8 ঘন্টা হাতে রেখে করবি পরীক্ষাকে। তুই কিছু বলবি না? পরীক্ষা কখনোই বেশি, মানে খুব বেশি টাইম লিমিট ক্রস করবি না। লাস্টে টাইম থাকলে, মানে প্রথম দিকে একটু স্পিডে করলে লাস্টে টাইম থাকলে আরেকটা সুবিধা হয়, যেটা তুই কি যেগুলো কোশ্চেন ছেড়ে এসছিস ওগুলো একবার দেখার টাইম পাবি। আমার এবার কেমিস্ট্রিতে 3টা কোশ্চেন বাড়াতে পেরেছি ওই জন্য। মানে লাস্টের দিকে তুই ওই জায়গাটায় যদি একবার ফিরে যেতে পারিস, তাহলে সেইখানটায় তোর নাম্বারটা বাড়তে পারে। ওগুলো নিয়ে প্রথমে ভাববি না, প্রথমে তোর যেগুলো পাচ্ছিস র্যান্ডম করে যা, লাস্টে তুই ওদিকে আয়, সেই জন্য লাস্টের টাইমটা থাকা দরকার। আর কখনোই কোশ্চেন নিয়ে বসে থাকবি না। কোশ্চেন নিয়ে বসে থাকলি মানে তুই তোর, মানে প্রত্যেকটা মিনিট নষ্ট করছিস, মানে তুই তোর লাইফ থেকে ওই বছরটাকে বাদ দিয়ে দিচ্ছিস। মানে পরীক্ষা হলে বসে থাকছিস মানে তোর পরীক্ষা খারাপ হচ্ছে। আর 2-1টা ছোট ছোট পয়েন্ট আছে, যে পরীক্ষা আগে ফুড হ্যাবিট, যেটা
পরীক্ষার পরে সে তুই পার ডে বাইরে খা না, কোনো অসুবিধা নাই, কিন্তু পরীক্ষার আগের 15 দিন কিন্তু একদম লাইট খাবার খাবি, যেন শরীর খারাপ না হয়, জ্বর না হয়, ঠান্ডা যতটা কম লাগানোর চেষ্টা করবি, ভমিটিং না হয়, কি প্রয়োজন হলে বাড়িতে কিছু ওষুধ মানে রাখবি স্টকে, কারণ এগুলো প্রবলেম হয়, পরীক্ষার আগে খেতে পারবি না, ভমিটিং ভাব বাড়বে। পরীক্ষার 3-4 দিন আগে থেকে আমরাই খেতে পারছি, কেউ খেতে পারে না। প্রভূত গত বছর একই কথা বলে গেছিল, পরীক্ষার 3-4 দিন আগে থেকে খাওয়া খুব প্রবলেম হয়, ভমিটিং ভাব চলে আসে। আমি ওদেরকে একটা মজার কথা বলেছি গতদিন আজকে সকালেই বলেছি, সর্দি কাশি যদি ধাস থাকে, সর্দি কাশি খুব হওয়ার, ফ্লুকার্টি বলে একটা ভ্যাকসিন হয়, ফ্লুকার্টি ভ্যাকসিনটা নিয়ে নিস সবাই, 1 বছরের জন্য নিশ্চিন্ত। আবার 1 বছর পর ফ্লুকার্টি আরেকবার নিয়ে নিবি, 1500-1600 টাকা দাম, যে কোনো ভ্যাকসিনের দোকানে পেয়ে যাবি। এই ভ্যাকসিনটা নিয়ে থাকলে ফ্লু বা ঠান্ডা লাগা, নর্মাল সর্দি কাশি, সেগুলো থেকে আটকাবে। আর সর্দি কাশি হলে কী হয় বলতো, পড়ার ইচ্ছাটা চলে যায়। আর একটা যেটা হচ্ছে ফ্রেন্ড সার্কেলকে ঠিক করবি, মানে স্যারের ব্যাচে ওই সার্কেলের মোটামুটি 90% জন স্যারের ছাত্র ছিল, তারা কিন্তু না পার্থনন্দিনী, সে আমি কারোর নাম নিব না, সেই সার্কেলের কিন্তু কেউই এখন খুব টপ জায়গায় কেউ পৌঁছাতে পারেনি, ইভেন কেউ জয়েন্ট কি ছোটোখাটো পরীক্ষাতেও কোনো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ফান্ড কোনোখানেই কিছু করতে পারছে না, বারবার ড্রপ হচ্ছে। তারা কিন্তু অনেকে লাইন চেঞ্জ করেছে, লাইন ছেড়ে দিয়েছে। ফ্রেন্ড সার্কেল, চল একটু বাদে ঘুরে আসি, চল একটু খেতে যাব, একটু বার্থডে পার্টি আছে 4 ঘন্টা একটু ড্যান্স করে নেব, প্লিজ না। সবচেয়ে প্রবলেম হয়েছিল আমার ওই টাইমটা এদেরকে পড়াতে, সেটা হলো ডিসেম্বর আর জানুয়ারি, এই দুটো মাস মালদায় উৎসব চলে, আর সেই উৎসবে যারা মেতে যাবে তাদের জীবন শেষ হয়ে যাবে। ডিসেম্বর জানুয়ারি মাসে যেটা মালদায়, শুরু হয় এটা। হ্যাঁ, পূজা থেকে এই যে স্টার্টিং আসছে, পূজা অবধি সবার পড়া খুব ভালো হয়, পূজা থেকে শুরু হবে তোদের হ্যাম্পার হওয়া লাইফ। পূজার পরে স্কুলের প্রজেক্টের কাজ দিবে, পূজার পরে তোর পূজা মরশুম আসবে, কালী পূজা, দুর্গা পূজা, বাড়ি যাওয়া, এই ব্যাপারগুলো থাকবে। সবচেয়ে প্রবলেম যেটা হয়, শীতকাল আসলে ঘুম থেকে ওঠার প্রবলেম হয়, যেগুলো হয় যেগুলো নিট পাওয়ার পথে বাধা বা ভালো রেজাল্ট করার পথে বাধা, সেগুলো বলছি। পূজার পরে তোর ডিসেম্বর মাস মালদায় কার্নিভাল হবে, পূজার পরে বইমেলা আসবে, এই সমস্ত জিনিসগুলো যদি কন্ট্রোল করতে, ক্রিসমাস ডে আসবে, এই সমস্ত জিনিসগুলো যদি কন্ট্রোল করতে না পারিস, ভুলে যা। মাথায় যদি লক্ষ্য থাকে তোকে ডাক্তার হতে হবে বা ইঞ্জিনিয়ার হতে হবে বা কোনো ভালো জায়গায় পৌঁছাতে হবে, আমি বলছি না সবাইকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে, সমাজের জন্য কোনো ভালো কাজ করতে গেলে কিছু না কিছু তোকে করতেই হবে। আজকে আমাদের সমাজে এত বেকারত্ব কেন? একটাই কারণ, সবার ফোকাস ঠিক নাই। পড়াশোনা যারা করছে তারা পড়াশোনা কেন করছে সেটা নিয়ে ভাবে না। আজকে যে পড়াশোনা করছে সে ভাবছে পড়তে বলেছে আমাকে তাই আমরা পড়ছি, না, পড়তে বলেছে বলে পড়ছিস না, তোরা নিজের প্রয়োজনে পড়ছিস। আজকে সমাজে এত বেকারত্বের কারণ আমরা নিজের জায়গাটা ছিনিয়ে নিতে পারছি না। এত বেকারত্বের মধ্যেও চাকরি হচ্ছে, কাদের চাকরি হচ্ছে? যারা নিজের জায়গাটা ছিনিয়ে নিতে পারছে। আজ থেকে কয়েকশো বছর আগে ডারউইন এই কথাটা বলে গিয়েছিল, যোগ্যতমের উদ্বর্তন, যোগ্যতম হতে হবে, শুধু যোগ্য হলে চলবে না, সবাই যোগ্য যারা সায়েন্স নিয়ে পড়ছে, সেই যোগ্যের মধ্যে যারা যোগ্যতম তারাই ভবিষ্যতে সমাজের কাণ্ডারি হবে। তাই সমাজের কাণ্ডারি হতে হলে নিজের ফোকাস ঠিক রাখতে হবে। 11-12 যদি ঠিকঠাক না পড়িস, নিজের ফোকাস যদি ঠিকঠাক না রাখিস, কোন দিক দিয়ে ডুবে যাবি নিজেও বুঝতে পারবি না। আমি চোখের সামনে খারাপ হয়ে যেতে দেখি ছেলেপেলেদের, মানে ছেলে মেয়ে বোথ। নর্মালি মেয়েরা কম হয়, ছেলেরা বেশি হয়, কিন্তু সব আমি ওদের ব্যাচে আমার অনেকের প্রতি অনেক আশা ছিল, কিন্তু এখনো অবধি ও খেটে পেয়েছে। ও খুব হাইফাই স্টুডেন্ট ছিল সেটা একদম ছিল না, কিন্তু ও প্রচুর খেটেছে, তাই আজকে ও এই জায়গায় পৌঁছেছে। তো যারা খাটেনি, যারা সেই জায়গাটা খাটতে পারেনি, তারা এই জায়গাটা পৌঁছাতে পারবে না। 11-12 লেভেলটা বা নিট লেভেল বা যেই মেন্স বল, যাই বল, নিজের খাটনির পরিচয় দেওয়ার জায়গা। আর অবশ্যই খাটনিটা নিজের জন্য, কারোর জন্য না। আজকে ও চান্স পেয়েছে, তাতে আমার কি একটু ভালো লাগছে?
পরের বছর অন্য কেউ পাবে, হয়তো কেউ পাবে না, তাতে আমার কি হবে? আমার কিছু হবে না, শুধু এইটুকুটাই। কিন্তু যার জীবন তৈরি হলো, তার তো ওটা জীবন, সে তার নিজের জীবন তৈরি করছে। আর সেই নিজের জীবন তৈরি করার যেটা মেন 2টা বছর 11-12, সেটাকে নষ্ট করে দেওয়া একদম উচিত না। ফ্রেন্ড সার্কেলে সাধারণত হয় একজন হোতা থাকে যে কোনো ব্যাচে, সে বলে দিল যে আমি যাবো না আজকে পড়তে, ব্যাস বাকিরা কেউ পড়তে যাবে না। আমাদের ব্যাচে এটা হতো, স্যারও জানে। পুষ্পাঞ্জনাদের ব্যাচে এটা হয়। একজন যে কোনো কেউ মানে তাদের অন্য কেউ বললে হবে না, সে বলে দিল যাবো না মানে আর কেউ যাবে না। এটা করিস তো, ওই একজনের কথায় নাচতে নাচতে সে কিন্তু কিছু করবে না, হয়তো সে অনার্স পড়বে, সে নর্মাল কিছু পড়বে, সে কিছু করবে হয়তো টুকটাক, নিজে শেষ হয়ে যাবে 1 নাম্বার। আর স্যার খাটনির যেটা বললো, মোটামুটি কতক্ষণ পড়তে হয় বলে তোদের এস্টিমেশন আছে? গড়ে যে কোনো কয়েকজন যে কোনো একজন বল, তুই বল কতক্ষণ পড়তে হয়? কত ঘন্টা করতাম? 6 ঘন্টা, 7 ঘন্টা, 8.5 ঘন্টাও করতাম না। হ্যাঁ মানে লাস্টের দিকে তো 17-18 ঘন্টা করতাম। ঘন্টার ব্যাপারটা না একটু মানে 11-12-এর জন্য আলাদা বল, আর রিপিটারদের জন্য আলাদা বল। 11-12 টাইম থাকে না সেরকম, বাট এবার দেখ, তো ওখানে এফেক্টিভ পড়াটা বেশি পড়তে হয়। ওখানে টিচাররা পড়ে এসে রাত্রের দিকে এনার্জি কমে যায়। এবার যারা রাত্রে জাগিস তারা 11টা থেকে শুরু করবি, মোটামুটি চেষ্টা করবি 11টায় শুরু করার। 2:30টার আগে শুবি না, আগে বলছি, যদি 11টায় শুরু করিস। সকালে উঠে শুরু করলে 5টায় ঘুমায় না, এবার দেখেন ও ঘুমায়, এবার অন্য কেউ তো নাও হতে পারে, ও করলে ও প্রফিট পাবে সেটা। 5টায় ঘুমিয়ে, তাহলে 5টায় ঘুমাস, কটায় উঠিস? 9টা, 9:30 না 8 হবে? 8টা, তাহলে ঠিক আছে, তাহলে দারুণ করে। এবার আমাদের ব্যাচে কিছুজন ছিল অতিরিক্ত ঘুম পাগল লোকজন, ইরা সমৃদ্ধরা। হ্যাঁ, তাদেরকে ফোন করে স্যারকে মাঝে মাঝে ডাক্তার, তো কিরে ঘুমিয়ে আছিস না কোথায় আছিস? ওটা এখনো করি। এবার সেই সব ঘুম পাগল লোকজনের কথা বলছি। সকালে আর সকালে উঠে যদি 5টায় উঠিস, যতক্ষণ পড়ার আগে অবধি টানা পড়ে যাবি, যতটা কম পারবি এ ফাঁকিবাজিটাকে লিমিটেড করার চেষ্টা করবি। আর রিপিটারদের জন্য বলো, প্রথম দিকে মোটামুটি কম বেশি 8-10 ঘন্টা সেটাকে অ্যাডজাস্ট করে পড়া যায়, বা 6 ঘন্টা 7 ঘন্টাতেও চলে যদি মোটামুটি একটা মার্কস থাকে। লাস্টে 25 থেকে 30 দিন বা 1-1.5 মাস মোটামুটি কম মার্কস থাকলে, যদি 500 নিচে থাকে তাহলে 1.5 মাস, আর যদি যত উপরের দিকে থাকবে তত কম লাগবে দিনটা। ওই দিনের পড়াটা ওটা তোদেরও করতে হবে। আমরা যেটা করেছি লাস্ট 20-22 দিন করেছি, ওটা সকাল 8:30টায় পড়তে 8:30 থেকে 15টার মধ্যে পড়তে বসতাম। মোটামুটি আমার পড়া শেষ হতো। হ্যাঁ, তার মধ্যে যেটুকু ধর খাওয়া দাওয়া বা টুকটাক কাজ, যেটুকু হয়তো বাড়িতে কারো কেউ এসছে মানে কেমন আছেন এইটুকু বলে আসা, এইটুকু করতে বাদে 3টা থেকে 3:30টায় ঘুমাতাম রাত্রে। লাস্ট 20-25 দিন করতে হবে এটা। তো তোরা মোটামুটি এরকম করেছিস? হ্যাঁ ওটাই, মানে প্রথম দিকে যদি কমও পড়িস ক্ষতি নেই, কিন্তু মানে অবশ্যই 11-12 স্টুডেন্টদের জন্য না, মানে রিপিটে যাদের ধর 500-র ওপর নাম্বার আছে তাদের ক্ষেত্রে যদি কমও পড়িস অতটা অসুবিধা হবে না। লাস্টের দিকে বেশি পড়তেই হবে, কারণ লাস্টের দিকে পুরোটা রিভিশন তো। A to Z, কারণ পরীক্ষা হলে A to Z থেকে দিকে যাওয়ার মনে থাকে না। মোটামুটি আর কারোর কিছু কোশ্চেন থাকলে বল, যে কোনো কিছু। এবার র্যান্ডাম কোশ্চেন, র্যান্ডাম। আর কারোর কোনো কোশ্চেন, কোয়ারিজ, আর কিছু? প্রিভিয়াস ইয়ার ফিজিক্সের জন্য ভালো, কেমিস্ট্রির জন্য ফিজিক্যাল ঠিক আছে, অর্গানিক ইনঅর্গানিক প্রিভিয়াস ইয়ার খুব, আর বায়োলজিতে খুব একটা লাভ হয় না, মোটামুটি ঠিক আছে, করতে পারিস। একবার দেখে রাখবি যদি কোনোটা এসে যায়। ফিজিক্সের প্রিভিয়াস ইয়ারের ক্ষেত্রে যেহেতু প্যাটার্ন চেঞ্জ হয়েছে না কোশ্চেনের, প্রিভিয়াস ইয়ার করাও যা, বই করাও তা, একই ব্যাপার। বুঝতে পারলি কথা? আমি পড়ানোর মাঝে বলে দিই কোনগুলো ইম্পর্টেন্ট অঙ্ক, সেগুলো ফোকাস করি ভালো মতো। 88 সাল থেকে লাগে না, 10-15 বছর করলেই যথেষ্ট। 88 সাল থেকে থাকে, অতটা লাগে না। তো ব্যাপারটা কি মানে দেখা যাবে না, কোনোটা থাকে না, কোনোটা 10 বছরের থাকে, ওটাই নিবি। 12টারও কম থাকে, 10 থাকে একটা, আর একটা থাকে ওই যত বছর তত বছরের।
প্রিভিয়াস ইয়ার বই কেনার দরকার নেই, কিন্তু প্রিভিয়াস ইয়ারের বই অ্যাপ আছে, আমার মোবাইলে আছে প্রিভিয়াস ইয়ার নিট 34 ইয়ার্স, ওই অ্যাপ থেকে অঙ্ক করবি, এত বই কেনার দরকার নেই। হ্যাঁ, এই বইটাতে আছে, একটা বই ফলো করছিস, প্রিভিয়াস ইয়ার যত অনলাইন তুই প্রিন্ট করে চালাতে পারবি, তোর খরচা তত বাঁচবে। খরচা কমা, এদিক ওদিক যাওয়া কমা, নিজের বাড়িতে পড়ার টাইমটা বাড়া, এটা মেন দরকার। খরচা কমাতে হবে, এদিক ওদিক যাওয়া কমাতে হবে, নিজে বাড়িতে পড়ার টাইমটা বাড়াতে হবে, এফেক্টিভ পড়ার টাইম বাড়াতে হবে, এটা মেন কথা। তুই যাই পড়, তোর পড়াটা যেন এফেক্টিভ হয়। তুই বসে আছিস বই নিয়ে, তোর একটা চ্যাপ্টার পড়া হলো 5 ঘন্টাতে, এটা এফেক্টিভ পড়া নয়। বোঝা গেল? ওই যে লাস্টে রিভিশন দিয়েছিল যে কতক্ষণে 10 মিনিট 10 মিনিটে একটা চ্যাপ্টার, হ্যাঁ হবে, ইলাস্ট্রিসিটি হবে না 10 মিনিটে একটা চ্যাপ্টার, তো বললাম তো ওটাই, ইলাস্ট্রিসিটি হবে তো 10 মিনিটে। তারপর ফ্লুইড মেকানিক্সের যে পরের দিকে সারফেস টেনশন, কতক্ষণ লাগবে রিভিশন দিতে? দুটা তো ফর্মুলা আছে, খুব জোর 15 মিনিট। 15 থেকে 20 মিনিট লাগবে, দুটো তো ফর্মুলা আছে। তো এগুলো পরের দিকে দেখবি খুব ইজি হয়ে গেছে। এখন যতটা পড়ে যাবে এখন মনে হবে অনেক কঠিন, এখন যেহেতু প্রথম প্রথম পড়ছিস, পরের দিকে কঠিন লাগবে না। আর কঠিন না লাগার চাবিকাঠি কি? এখন প্রচুর অঙ্ক করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, আর থিওরি খাতাটা চোখের সামনে যেন ভাসে যে কোথায় কি করেছিস, কনসেপ্টগুলো ভুলে গেলে চলবে না। ফিজিক্সের ক্ষেত্রে বললাম, কেমিস্ট্রি বায়োলজি কিন্তু এখানে এরকম না, কেমিস্ট্রি বায়োলজি গল্প আমি জানিও না, ওই জন্য ওদেরকে বলতে বলেছিলাম। আরেকটা জিনিস হচ্ছে, এটা খুব প্রবলেমেটিক হয়, এটা আমার ক্ষেত্রেও হতো। আমি যখন 11-এ উঠলাম, আমার যারা মানে ক্লোজ বান্ধবী ছিল, এবার তারা সব দেখলাম একটু অন্যরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে তারা একটু মাঝে মাঝে ঘুরতে যাচ্ছে, পড়াশোনা কম করছে। এবার তখন একটা সমস্যা কি হয়, তারা যখন স্ট্যাটাসে দিচ্ছে, এবার তখন মনের মধ্যে একটা ইসে হয় যে আমিও ঘুরতে যাচ্ছি না, মানে তখন কিন্তু তোর একটা মনের মধ্যে হবে একটু ঘুরতে গেলে ভালো হতো, আবার এটাও চলবে মাথার মধ্যে যে যদি যাই তাহলে তো পড়ার ক্ষতি হয়ে যাবে। তো এটা নিয়ে কিন্তু একটা মানে কি বলবো, একটা মেন্টাল প্রেশার আসে বা একটা ডিপ্রেশন মতন আসে, কিন্তু এটা আমার 12-এ তো প্রচণ্ডভাবে আমার ডিপ্রেশন হয়েছিল। যাই হোক, আমার মেন আমার 12 আমারও এটা এবার সেই ক্ষেত্রে যেটা মানে এটা আমি যেটা করেছিলাম, এটা জানি বেশিরভাগ মানুষই করতে পারে না, যাদের দেখে অসুবিধা হয় মানে মিউট করে দেবে, ঠিক আছে। ওই এই বান্ধবীরা যদি নাও থাকে, এটা এমনিতেও থাকবে না 2 বছর পরে, তুই যখন চান্স পেয়ে যাবি। ফলে লাইফটা অনেক বড়, এই 1-2 বছরের জন্য সারা জীবনটা নষ্ট করিস না। সোশ্যাল মিডিয়া ইউজটা করতে পারিস। আমার 10 থেকে ইনস্টাগ্রাম আছে, কিন্তু যখন যখন টাইম লাগে আমি অফ করে দিই। আবার তারপরে আমার হয়তো এই 2 মাস আমি এখন চালাচ্ছি, আবার আমার কলেজ স্টার্ট হবে, আমি আবার একদম ফার্স্ট সেমিস্টার অবধি অফ রাখবো। আমি চালা অফ করে দেবো, একদম করে দেবো, মিউট করে অ্যাপ করে দেবো, আনইনস্টল করে দেবো। এই ব্যাপারটা আমি এদের মোবাইল থেকে অ্যাপ আনস্টল করেছিলাম একবার, কি রাগ এদের। তারপরে এই ব্যাপারটা করতে হবে না, না সে করতে পারিস, কারণ ইনস্টাগ্রাম, ফেসবুক যা খুশি থাকতে পারে, টুইটার যা খুশি, আমার অনেকগুলোই আছে। কিন্তু যখন দরকার তখন কর, ফাঁকা টাইম আছে কর। আমি এই 2 মাস ছুটিয়ে করছি ফেসবুক, ইনস্টাগ্রাম, কিন্তু যখন দরকার নেই আমি কেন করবো? মানে দরকার নেই বলতে, আমার যখন প্রিশন, আমার যখন টার্গেট, আমি তখন কেন করবো? পরীক্ষার আগে আমি ফেসবুক দেখবো? নো নিড। হোয়াটসঅ্যাপ দিনে 30, 35, 40 মিনিট, 1 ঘন্টা ঠিক আছে, তার বেশি না করাই ভালো। এখন হোয়াটসঅ্যাপে কি করে মানুষ? আমারও তো হোয়াটসঅ্যাপ আছে, আমার তো 1 মিনিটে হয়ে যায়। না, কে কি মেসেজ পাঠালো দেখে নিলাম। তার জন্য না, হোয়াটসঅ্যাপে কি করে মানুষ? গল্প করার জন্য। আমি ওপেন বলছি, গল্প করার জন্য। আচ্ছা, কারণ পরীক্ষা মানে প্রেশারটা এত থাকে, তখন একটু আড্ডা মারা বন্ধুদের সাথে দরকার পড়ে এটা যেটা নর্মাল, সেটা নর্মাল 30 মিনিট লাগে, 30-40 মিনিট লাগে, ঠিক আছে মোটামুটি। আর কিছু প্রবলেম কারোর? ডেলি কোশ্চেন ফিজিক্স তুই যেইভাবে করছিস, তুই র্যান্ডাম করবি, যেগুলো প্রিভিয়াস করেছিস ওগুলোও করবি, যেগুলো নতুন করছিস ওগুলোকেও রাখবি, করে ফিজিক্স 30টা করার চেষ্টা করবি। কেমিস্ট্রি, ফিজিক্যাল 10টা, অর্গানিক, ইনঅর্গানিক যদি না প্র্যাকটিস করতে হয় তা ভালো। কেন বলবো? ওগুলো এনসিআরটি পড়ো ওই টাইমটা, কারণ বাজে বাজে কোশ্চেন দেয়। বায়োলজি নিট প্রেপ থেকে করলে 30-40টা করতে পারিস, আদার্স জায়গা কিন্তু ভালো না, অনেক বই বাজে বাজে। অনলাইন ওদের অফলাইন কিছু নাই। ও হ্যাঁ জয়েন করে নেট পেপার অ্যাপ দিয়ে জয়েন করে নিতে পারিস। ফিজিক্সের ক্ষেত্রে তোদেরকে বলি, তোরা সপ্তাহে 50টা অঙ্ক করতেই খাসতে যাচ্ছিস, ঠিক আছে, 50টা নতুন অঙ্ক করছিস সপ্তাহে, ভালো কথা। এটা সপ্তাহে না, ওটা পার ডে 10টা কেউ পারবে না, টাইমের পার্কিনসন ল কেউ ব্রেক করতে পারে না।
তুই সপ্তাহে 50টা করছিস, ওটা তো নতুন অঙ্ক। কিন্তু ও যেটা বললো 30টা অঙ্ক, আগের অঙ্ক তো অনেক আছে না, তুই সেগুলো করতে থাক। তাহলে তোর কি হবে, অঙ্ক করার যে মানসিকতা সেটা তৈরি হবে, অঙ্ক করার যে এফিসিয়েন্সি, যে টাইমিং, সেই টাইমিং কমবে। তুই 50টা নতুন অঙ্ক করলি, বাকি অঙ্কগুলো যেগুলো সেগুলো পুরোনোগুলোই কর, তাহলে তোর অঙ্ক করাটা বেটার হবে আর অঙ্কের কনফিডেন্স বাড়বে। আর লাস্ট স্যার যেটা একদম লাস্ট টপিক আমি বলছি, সেটা হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন টার্গেট। এবার দেখ, আমি টার্গেট করলাম 150, আমার নাও হতে পারে, আমার 140 হতে পারে, 5-10 ইতারও কমে বাড়ে সাধারণত কম, কিন্তু মোটামুটি একটা র্যান্ডাম টার্গেট করে এগানো উচিত। 650 টার্গেট করলে মোটামুটি 610-20 পাবি বা 600 পাবি। তুই 600 টার্গেট করিস না, নাম্বার কমে ওটা 580-570 আসবে। হ্যাঁ, 50-এর নিচেও নামতে পারে। তো মোটামুটি ওটা একটু লিখে দেন এখন, তাহলে ওটা বুঝতে পারবে। এই মার্কসের ডিস্ট্রিবিউশনটা টোটাল মোটামুটি 650 টার্গেট করবি, তাহলে 600-র উপর আসবে 100%। তো ফিজিক্সের মোটামুটি টার্গেট 150 রাখবি, 150 নাম্বার হয়ে যায় যদি ঠিকঠাক খাটিস। মানে গতবার যেমন আমি ফাঁকি মেরেছিলাম ওরকম রাখলে 100ও না উঠতে পারে, 150। কেমিস্ট্রি মোটামুটি 160, 55 থেকে 60। আর বায়োর টার্গেট 340। এবার টার্গেট রাখলে সেটা আপ ডাউন 5-10 করতে পারে, 20ও করতে পারে। আমার যেমন এবার বাইরে 310 এসছে, কত হয় 650 মনে হয়। মনে হয় না, এই হ্যাঁ, 6 আর 10 মিলে গেছে। 650, আমি এটাই বলছিলাম। আমি এদেরকে শুরু করেছিলাম 630 দিয়ে, তাহলে সেটা আগের বছরের রেসপেক্টে ছিল। এবছরের রেসপেক্টে নাম্বার বেড়েছে, কোথায় বেড়েছে বলতো? এইখানটায় বেড়েছে 10 নাম্বার, হ্যাঁ, আর এইখানটায় বেড়েছে 10 নাম্বার। আমি 330 বলেছিলাম তোদেরকে, আর এখানটায় 150 বলেছিলাম। তাহলে এই দুটোতে তোরা আরও বাড়াতে পারবি। ফিজিক্সে 150 যথেষ্ট নাম্বার ভাই, বলে লাভ নাই। কলকাতার কলেজে 150 দিয়ে পাওয়া যায়। আর মোটামুটি আর তেমন তো কোনো পয়েন্ট আমি দেখতে পাচ্ছি না। আর এখন কিছু যদি তোরা জিজ্ঞেস করিস কর, তুই কিছু বলবি? জিজ্ঞেস কর কিছু। আর কিছু বলার আছে? তাহলে আচ্ছা, একটা কথা বলে নি, তোরা এখন 11-এ কাটা পড়িস? আচ্ছা, এখন তো এটা কি মাস? সেপ্টেম্বর। এই পুজোর পর থেকে মানে শুধু ঘুরে বেড়ানোর জন্য না, স্কুলের পরীক্ষা আসবে একটা নভেম্বর-ডিসেম্বরের দিকে, তখন দেখবি একটা মেজর অ্যামাউন্ট অফ স্টুডেন্ট এই জয়েন্ট থেকে বোর্ডের দিকে শিফট হয়ে যায়। তখন তারা ভেবে নেয় আমরা ড্রপ দিয়ে পরের বছর দেবো। আর আরেকটা আসে হচ্ছে 12-এ ওঠার পরে 2-3 মাস পড়ার পর, তখন আরেকটা ইসে আসে যে আমার বোর্ডটা ভালো করে দিতে হবে, আগে বোর্ড দিই, তারপরে 1 বছর আমি খুব পড়বো, এই আকাশে গিয়ে পড়বো, এলেনে গিয়ে পড়বো, কোটায় গিয়ে পড়বো, আর আমি একদম ফটাফট হয়ে যাবে আমার 1 বছর জাস্ট পড়বো, এখন আমার কিচ্ছু দরকার নেই, এখন আমি বোর্ডটা নিয়ে পড়ি। তো এই জিনিসটা করিস না, কারণ দেখ তুই চেষ্টাটা কর, তোর যদি নাও হয়, আমিও পারিনি প্রথমবার, কিন্তু আমি কিন্তু প্রথম থেকে এটাই ভাবতাম আমি প্রথমবারে ক্র্যাক করব, পাইনি প্রথমবার, কিন্তু সেই জন্য সেকেন্ডবার হয়েছে। দ্বিতীয়বার ভাবলে 3 থেকে 4 আমার পরিচিত যারা ভাবতো যে প্রথমে বোর্ড দেবো তারপরে 1 বছর পরে জয়েন্ট দেবো, তাদের কিন্তু তারা কেউ পায়নি, মানে পায়নি কি, তাদের খুব খারাপ অবস্থা, 400-300 এরকম নাম্বার আছে। ফলে তুই এই বছর চেষ্টা করলে তুই যদি নাও পারিস, তোর হয়তো একটা বছর এক্সট্রা ড্রপ যাবে, কিন্তু এখনই যদি ভেবে নিস ড্রপ দেবো, তাহলে কিন্তু মানে 3-4 বারের আগে হওয়ার চান্স খুব কম। লাস্ট যেটা বলছি, একটা পয়েন্ট মিস গেছিল। এই কথাটা আমিও অনেকবার বলেছি এদেরকে, মানে অনেকেরই এটা ধারণা থাকে যে আমি এবার বোর্ডটা পড়ে নিই, পরে তো টাইম পাবো বোর্ডে না। তুই বাজে মানে পড়ছিস, মানে তুই দুটার জন্যই পড়ে একসাথে। একবার যদি অভ্যাস ছুটে যায় না, সেই অভ্যাস ফিরিয়ে আনা খুব কঠিন, তোকে আবার শুরু থেকে শুরু করতে হবে, যেটা সম্ভব না করা। আর লাস্ট যেটা দেখ, যতজন বসে আছিস, খুব বাস্তব কথা, সবাই একসাথে পাবি না। ওটা পেলে অ্যাবনর্মালিটি, না পাওয়াটা নর্মালিটি। হয়তো যতজন আছিস 2 থেকে 3 জন পাবি। ড্রপার আমি কারোর কথা বলছি না, যে 12 বা 11-এ আছিস, পার ক্লাস থেকে 1-2 পাবি। তাদেরকে মানে যাদের বলছে ড্রপ হবে, যাদের একটা ভুল প্লিজ করিস না, লাভের থেকে ক্ষতি বেশি হয় 90%-এর। কলকাতা চলে গেলাম ড্রপ ইয়ারে, কোটা চলে গেলাম ড্রপ ইয়ারে, খুব একটা লাভ হয় না। যখন ড্রপ হয়ে যাবে, হয়তো বুঝছিস আর হচ্ছে না, ড্রপ হয়ে গেল, বাড়িতে বসে পড়। হ্যাঁ, একটা বন্ধু রাখ যার সাথে কনসাল্ট হয়, এটাও যেটা তোর লেভেলে আর একটা বন্ধু রাখবি। আমি যদি 530 পাই, ও 540 পাবে, আমি যদি 510 পাই, ও 520 পাবে, আমি যদি 600 পাই, ও 610 পাবে, এই লেভেলে, মানে 10-15 নাম্বার ইধার উধার হবে, যার সাথে পরীক্ষা দিবি তুই।
কোনো প্রবলেম হলে ডিসকাস করবি যে এই প্রবলেমটা কীভাবে অ্যাপ্রোচ করব। তাহলে দেখবি এই 2-3টা পয়েন্ট লাস্ট বললাম, এগুলো কর। আর পরীক্ষা স্টার্ট করবি 4 মাস আগে থেকে, যারা ড্রপার। আর ফ্রেশাররা 2 মাস থেকে 2.5 মাস পাবি। তবে সিলেবাস শেষের অপেক্ষায় বসে মানে আমার পুরো পড়া হবে, আমি একদম মেন্টালি স্যাটিসফাইড, পরীক্ষার আগের দিনও হবে না। না, এটা আমি 4-5 দিন আগে মনে হয় একটা ছবির পাঠালাম। আচ্ছা হ্যাঁ, তোরা জানিস না হয়তো এখনো, ম্যারো বলে একটা ইনস্টিটিউট আছে, সেই ইনস্টিটিউটের একটা জায়গায় লিখেছিল যে ফুল সিলেবাস টেস্টের জন্য না কেউ কোনোদিন প্রিপেয়ার হয় না। ম্যারো হলো যারা, তোরা তো নিটের কথা বললি, আমি একটু ম্যারো সম্পর্কে বলে দিই। যারা ডাক্তারিতে পড়ে মেডিকেল কলেজে তারা পড়ার অপেক্ষা করে না। ম্যারো হলো অনলাইন একটা কোচিং ইনস্টিটিউট, যেখানে তারা আগে থেকেই পিজির প্রিপারেশান নিতে থাকে। ম্যারো হলো সেই ইনস্টিটিউট যেখানে পিজির প্রিপারেশান দেওয়া হয়। তো যারা মেডিকেল নিয়ে পড়ছে, যদি তাদের টার্গেট পিজি থাকে, তারা ফার্স্ট ইয়ার থেকেই ম্যারোর কোচিং নিতে শুরু করে দেয়। সেই মানে এখানে যেমন এলএন আকাশ রয়েছে, ওখানে তেমন ম্যারো রয়েছে। তো ওদের ইউটিউব চ্যানেলে একটা জিনিস দিয়েছিল যে কোনোদিন কেউ ফুল প্রিপারেশন হয় না ফুল টেস্টের জন্য, কেউ না। যে অল ইন্ডিয়া 1 করছে সেও ফুল প্রিপারেশন সেদিন থাকে না। সে সেটা যতটা জানে সেটাকে 100% এফিসিয়েন্টলি দিয়ে আসতে পারে, তাহলেই ও হয়। এর বাইরে কিছু না যে আমি ফুল পড়বো, পড়ে দিব, পরীক্ষা দেবো, হয় না। তুই পার ডে র্যান্ডাম পরীক্ষা দে, একদিন পর পর র্যান্ডাম দে। আজকে পড়বো, 1 সপ্তাহ পড়বো, ও যেটা বললো 1 সপ্তাহে একটা, 1 সপ্তাহে একটাই হলে কী হবে বলতো, তোর 1 সপ্তাহ পড়বি তো আবার একটা কেমন যেন ঠিক আছে দিচ্ছি এই ভাব চলে আসে। আর সবসময় প্রিপারেশনটা এভাবে করার চেষ্টা করবি যে যখন পরীক্ষাটা মানে আমাকে পরীক্ষাটাকেও দিতে বললে আমি কিছু অ্যাটলিস্ট মার্কস তুলতে পারবো। হ্যাঁ একদম মানে পরীক্ষা আমার প্রিপারেশন ছাড়া আমি 650 পেয়ে যাবো, 600 পাবো, সেটা না হলেও মোটামুটি একটা ভদ্র মার্কস তুলতে পারবো। মানে এরকম একটা মেন্টালিটি নিয়ে পরীক্ষা দিবি না যে আমার 10টা চ্যাপ্টার আছে, আমাকে 10টা চ্যাপ্টার ভালো করে করতে হবে, বই দেখে প্র্যাকটিস করতে হবে। এটা তো নিটের আগেও হবে না, তো নিটের আগের দিনও মনে হবে আমার অনেক কিছু পড়া বাকি থেকে গেল, আমার বোধহয় এবারও হবে না। এই জিনিসটা কিন্তু মনে হয়, এটা আমারও মনে হয়েছিল পরীক্ষার আগে, তো অনেক কিছু বাকি থেকে গেল। এবার ওইটা ভেবে যদি পরীক্ষা না দিস, তাহলে কিন্তু একবার পরীক্ষা না দেওয়ার যদি হ্যাবিট হয়ে যায়, তুই আর পরীক্ষা দিতে পারবি না। আমার যেমন পরীক্ষা দেওয়ার হ্যাবিটই ছিল না আগের বছর। মানে আমি 11-এ 2 কি 3টা পরীক্ষা দিয়েছিলাম, আর 12-এও খুব কম পরীক্ষা দিয়েছিলাম। লাস্টের দিকে বোধহয় 25টা পরীক্ষা দিয়েছিলাম। আর ফুল সিলেবাস মক টেস্ট তাও তো আমার হয়নি আগের বছর। আর আরেকটা ইম্পর্টেন্ট, বাড়িতে বসে যখন পরীক্ষা দিবি, এত পরীক্ষা তো ইনস্টিটিউটে গিয়ে দিতে পারবি না। একটা বড় ভুল হয়, একটা পারলাম না, এটা প্রচুর, এটা আমার এই বছরও কিছু কিছু ক্ষেত্রে হয়েছে। প্রবণতা থাকে যে ধর তুই কারোর সাথে বসে পরীক্ষা দিচ্ছিস, তাকে অ্যান্সার জিজ্ঞেস করলাম, বা তুই নিজে পরীক্ষা দিচ্ছিস, তোর কাছে অ্যান্সার শিটটাও থাকবে, আমার অঙ্কটা প্রায় হয়ে এসছে বা ক্যালকুলেশনটা বড়, আমি অঙ্কটা করে নিতে পেরেছি, সেটা আমি দেখে নিলাম অ্যান্সার থেকে, ঠিক আছে, বা আমার 2টো অপশানের মধ্যে কনফিউশন হচ্ছে, এই জিনিসটা করবিই না। একটা জিনিস মানুষের কি হয়, বাবা মা বকবে, তার বাড়ির পরীক্ষা নাম্বার তার স্যার রোজ শুনতে যাচ্ছে না, বাবা মা বকবে তাই বেশি নাম্বার পেতে হবে। যদি মানে এটা ফ্র্যাঙ্কলি বলছি, যদি খুব মনে হয় বাবা মা বকবে, তো বাবা মাকে বাড়িয়ে বাড়িয়ে নাম্বার বল, কিন্তু নিজের যেটা নাম্বার সেটা অ্যাটলিস্ট নিজে জান, নাহলে কিন্তু তুই বুঝতে পারবি না। তুই যদি 350 পাস মক টেস্টে, তাহলে তুই অ্যাটলিস্ট নিজের আগে বুঝতে পারবি যে 350 পাচ্ছি, আমার হবে না। আর যদি 600 পাস, তাহলে বুঝতে পারছি না এবার আমার হয়ে যাবে। কিন্তু ওরকম মানে পাওয়ার কথা 500, কিন্তু আমি দেখে দেখে করে করলাম 550, তাহলে তুই নিজে জানিস তুই নিজে কি করেছিস। পরীক্ষার আগে তোর এটা নিয়ে টেনশন হবে যে আমি ঠিক করে তো পরীক্ষা দিই না, আমি নিজের অ্যাকচুয়াল রেঞ্জটাই জানি না। এই জিনিসটা কিন্তু প্রচণ্ড হয় সব স্টুডেন্টদের মধ্যে। একটু দেখে নিলাম, একটু করলাম, এই জিনিসগুলো করিস না, কারণ আলটিমেটলি লাভ তো হবে না। কারণ তুই কমও পেলি, তারপরে যদি চান্স পেয়ে যাস, তো বাবা মা সেটাতেই খুশি হবে। আর বাবা মাকে বেশি বেশি নাম্বার বললাম বাড়িয়ে, তারপরে মানে বাবা মাকে দেখানোর জন্য কোনোভাবে পরীক্ষা দিলাম, হ্যাঁ ওটাই, কোনো লাভ নেই। হ্যাঁ, মোটামুটি আর তো কিছু আমি টপিক এখন দেখছি না। ও আর যেটা আরেকটা লাস্ট বলছি, পারলে পার ডে 10 মিনিট মেডিটেশন কর। ওটা লাস্টের দিকেও করতে পারিস 3 মাস, যে তখন কি আর স্ট্রেস বাড়ে, তো ওটা রিলিফের জন্য 10 মিনিট মেডিটেশন কর, তাহলে একটু উপকার হয়। ব্যাস, আর কোনো কিছু বলার সেরকম সবই বললাম মোটামুটি। ভিডিও সাউন্ড যদি ঠিকঠাক রেকর্ড হয়ে থাকে, তাহলে খুব ভালো একটা মোটামুটি আমাদের কথোপকথন হলো। কারো কোনো কোশ্চেন আশা করি আর নেই। আমিও এবারে অনেক কথাই বললাম, আগের বারে আমি এত কথা বলিনি। ভালো লাগলো বেশ ওদের সঙ্গে কথা বলে। তোদের ভবিষ্যৎ জীবনের জন্য বেস্ট অফ লাক জানিয়ে আজকে আমাদের মতো এখানে কমপ্লিট করছি। চলো টাটা।